প্রায় সপ্তাহখানেক পর ইরফান নাসিমদের বাড়ি গিয়ে খোঁজ নেয়। এই শহরে নাসিমদের নিজের বাড়ি আছে, কিন্তু সেখানে নাসিমকে পায় না, তার মাকে পায়নি। আশেপাশে জিজ্ঞাসা করলে কোনো খোঁজ পায় না ইরফান। বেশ কয়েকদিন পর ইরফান মায়রাদের গ্রামে গিয়েছিল। সেই গ্রামে নাসিমদের আত্মীয় থেকে শুনেছিল, সেখানে গিয়েও কোনো খোঁজ পায়নি। যেন নাসিমের নামের কোনো অস্তিত্বই নেই। তাকে একটা কথা বলার সুযোগ না দিয়ে হারিয়ে গেল। আবার ভুলে যেতে বলল। সে বলেছিল এসব ভুলে যাওয়ার টপিককে সে হেট করে, অথচ নাসিম থেকে সেই অফার করে অদৃশ্য হয়েছে। দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেছে। নাসিমদের বাড়ি গিয়ে প্রায় খোঁজ নেয় ইরফান, পরিচিতদের সবার মাঝে কাছে খোঁজ নেয়। এখনও মাঝে মাঝে খোঁজ নেয়, কিন্তু কোথাও পায়নি, এখনও পায় না। কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। সেদিনের পর নাসিমের সিম একেবারের জন্য ওপেন হয়নি। ইরফান অনেকবার ট্রাই করছে, কিন্তু কোথাও কোনো হদিশ পায়নি। বুকে দুহাত আড়াআড়িভাবে রেখে চোখ বুজে নেয়। লাইফে ফার্স্ট টাইম নাসিম ইরফানকে বাইক রাইডে হারিয়েছিল। ইরফানকে হারাতে পেয়ে যেন নাসিম সহ শুদ্ধ ফাইজও খুশি হয়েছিল। ইরফান বিরক্ত চোখে ওদের তিনজনকে দেখছিল। তার গায়ে জ্বর ছিল। ওরা তিনজন কথা বলার ফাঁকে নাসিম খেয়াল করছিল ইরফানের চোখ লাল। এগিয়ে এসে যখন দেখলো ইরফানের গায়ে জ্বর, তখন ইরফানকে রেগে কথা শুনেছিল। ইরফান তো রেগে নাসিমকে ধাক্কা দিয়েছিল। কেউ তার উপর কথা বলবে, সে সব নিতে পারে না। ইরফানের রাগকে পাত্তা না দিয়ে শুদ্ধ, ফাইজ, নাসিম সবাই রেগে কথা শুনিয়েছিল। শুদ্ধর কথা ছিল, এ তো শালা মোড়ে চাঁদে গিয়ে আরামসে ঘুমাবে, আর আমরা পাগলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো বেয়াদব। নাসিমের কথা ছিল, সারা তোর বাইক ভেঙে টুকরো টুকরো করে ভাঙাচুর হিসেবে বেঁচে হয় মিঠাই কিনে খাবো, তখন হাওয়া বসে রাইড করিস। ফাইজ কিছু বলছিল না। ইরফান না শুনে তার বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা হয়। নাসিম দ্রুত তার বাইকে উঠে ইরফানের পিছু পিছু আসছিল আর দেখছিল, এই বেয়াদব দ্বারা শুধু অ্যাক্সিডেন্ট করে দেখ। ইরফানের বাইক স্পিড আরও বাড়ায়। নাসিমের বিরক্ত চোখে তাকায়, মনে মনে দোয়া করে এর মতো ঘাড়তেরা বন্ধু যেন কারো না হয়। আবার চেঁচিয়ে বলে, এই তেরা বাচ্চা দ্বারা। ইরফান পাত্তা দেয় না, সে তো এমনই। তবে আজ কথাগুলো ভেবে কেন যেন ঠোঁটের কোণে আপনা আপনি একটুখানি হাসি ফুটলো। আবার তা মিলিয়ে যেতে সময় লাগলো না। মায়েরা রান্নাঘর থেকে তার জন্য পরাটা এনে টি টেবিলের উপর রাখলো। ইরফানের ব্ল্যাক কফিও রাখে। এরপর ইরফানের সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকে তাকায়, কিছু হয়েছে নাকি, এভাবে আছো কেন? মায়েরা ইরফানের পেছনে দাঁড়িয়ে দু হাতে ইরফানের মাথা চুল ভাঁজে গলিয়ে দেয়। নিজের মাথায় ছোট্ট নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান একটু হাসলো, তবে চোখ খুলল না। মায়েরা একটু ঝুঁকে প্রশ্ন করলো, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান তার বাঁ হাতে পিছনে মায়েরাকে ঘুরিয়ে টেনে তার কোলে বসায়। মায়েরার চোখ ছোট ছোট করে বলে, কি হয়েছে আপনার? ইরফান মায়েরার দিকে তাকিয়ে রইল। মায়েরা আগের চেয়ে একটু লম্বা হয়েছে, সাথে একটু মোটা হয়েছে, দুগালে হালকা মাংস ধরেছে, ভালো লাগছে বেশ। ইরফান মায়েরা ইরফানকে ঠেলে বলে, ধ্যাত ছাড়ুন তো, আমার কলেজ আছে। ইরফান গম্ভীর গলায় বলে, আজ কলেজ যেতে হবে না। মায়েরা ঘালে হাত দিয়ে বলে, আমার কলেজে এক্সাম চলছে, আমি সেকেন্ড ইয়ারে উঠবো না। কথাটা বলে ইরফান পাশে বসে কোলের উপর পরোটা প্লেট নিয়ে খেতে থাকে, আর সামনে বই মেলে রেখেছে। ইরফান কফি খেতে খেতে মায়েরাকে দেখলো। মায়েরা পড়ছে বলে আর ডিস্টার্ব করলো না। মায়েরা তার খাবার শেষ করে কলেজের এর বোরখা পরে নেয়। জ্বরটা লেগে থাওয়া চুলগুলো আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নেওয়ার আগে ইরফান তার হাতে তুলে নেয় চিরুনিটা। মায়েরা পিছু ফিরে বলে, কি করছেন, দিন আমাকে। ইরফান মায়েরাকে উল্টো ঘুরিয়ে দিয়ে মৃদুস্বরে বলে, আমি করছি। মায়েরা ভুরু কুচকে বলে, আপনি পারবেন না, আমাকে চুল অনেক জ্বর। ইরফান দৃঢ় কণ্ঠে বলে, আই ক্যান ডু এভরিথিং। মায়েরা কোমরে হাত দিয়ে আয়নার ভেতরে ইরফানকে দেখতে লাগলো। সে খুব মনোযোগ দিয়ে চুলের জট ছাড়াতে ব্যস্ত। মায়েরা ভালোই লাগছে। সময় লাগলো। ইরফান সব জট ছাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললে বিরাট বড় অসাধ্য সাধন করে ফেলছে। এরপর মায়েরা চুলে বেনি করা স্টার্ট করে। এই বেনি শিখতে ইরফান পুরো 1 মাস লাগিয়েছে। মায়েরা ভীষণ বিরক্ত হতো। ইরফান ঘন্টার পর ঘন্টা তার চুল নিয়ে বসে থাকতো, কিন্তু পারত না, উল্টে জট পাকিয়ে ফেলতো। মায়েরা বিরক্ত হতো বলে মায়েরা ঘুমিয়ে গেলে ইরফান মায়েরা চুল নিয়ে চেষ্টা করতো। এভাবে প্রায় 1 মাস পর সফল হয়েছে। এরপর থেকে প্রায় প্রতিদিন মায়েরা চুলে সেই বেনি করে দেয়। মায়েরা চুলে বেনি দুটো কাঁধের দুপাশে দিয়ে মায়েরার দিকে চেয়ে বলল, সি। মায়েরা হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি সব পারেন, আমি তো জানি, আসলে হাজব্যান্ডটাকে আর দেখতে হবে না। কথাটা বলে ইরফানের সামনে থেকে দৌড় দেয়। এরপর কভার থেকে
তার হিজাব বের করে। ইরফান আর চোখে মায়রার দিকে তাকালো, একটু হাসলো বোধহয়। এরপর ওয়াশরুমে যেতে যেতে বলে, শাওয়ার শেষে বেরিয়ে যেন দেখি রেডি কমপ্লিট। মায়েরা মুখ বাঁকায়, নিজে একটা লেট ও লতিফ আবার তাকে বলে। ফারা শুদ্ধর সাথে গ্রামে এসেছে 2 দিন আগে, আজ ফিরে যাবে শহরে। আগামীকাল শুদ্ধর ভার্সিটিতে ক্লাস আছে, ফারা আছে। টিনা বেগম তিলের নাড়ু বানিয়ে একটা বয়মে ভরিয়ে দিল শাশুড়ির হাতে। এই নাড়ু ফারা ভীষণ পছন্দ করে। টিনা বেগম আরও 2টো বয়ম ভরিয়ে দিলেন মায়েরা আর ইনায়ের জন্য। এরপর ফারার দিকে চেয়ে বলে, একটু ভাত খেয়ে যাও আম্মু। ফারা এতক্ষণে বসে বসে শাশুড়ির হাতে নাড়ু খাচ্ছিল, মুখের টুকু গিলে হেসে বলল, আপনার হাতে নাড়ু সামনে থাকলে পেটে ভাত খাওয়ার জায়গা পাইনি, কি করব। টিনা বেগম হাসলেন। ফারা পানি খেয়ে বললেন, চলুন না আমার সাথে, আপনার ছেলেকে আবার রেখে যাবে আপনাকে। টিনা বেগম হাসলেন, তোমরা আবার কয়দিন পরে আসবে, আমার শহর ভালো লাগে না, তোমরা এখানে একেবারে চলে এসো। ফারা ভাবুক ভঙ্গিতে বলল, আমার ভার্সিটি শেষ হলে আমি সত্যি এখানে পার্মানেন্ট হয়ে যাব। হ্যাঁ, দোয়া করি দ্রুত শেষ হোক তোমার ভার্সিটি, এরপর মা আমি একসাথে থাকবো। পিছন থেকে শুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি গরুর খামার দেবো, তোমরা দুজনে মিলে গরুর পারফিউমওয়ালা ডার্ক চকলেট পরিষ্কার করো। টিনা বেগম ছেলের কথা হেসে ফেলে। ফারা হেসে বলে, আর ওই চকলেটগুলো তোমাকে করে খাওয়াবো, হাজার হোক তোমার আবার ডার্ক চকলেট একটু বেশি পছন্দ। শুদ্ধ হেসে বলে, আহারে বউ আমার, মুরগির পিছন থেকে ইন্ডিয়ান চকলেট বের হয়, তোমার তো ইন্ডিয়ান চকলেট বেশি পছন্দ, আমি তোমাকে অবশ্যই খাওয়াবো। ফারা চোখ মুখ কুঁচকে নেয়। টিনা বেগম হাসতে হাসতে বলে, তোরা থাম, কি শুরু করলি দুজনে। ফারা মুখ বাঁকায়। শুদ্ধ হাসলো, এগিয়ে এসে বলল, বিকালের আগে বের হবে, দুটো রেডি হয়ে নাও ফারা। মায়েরা কলেজ শেষে ইরফানের মায়েরা ইরফানের সাথে ফাইজদের বাড়ি এসেছে। মূলত ইরফান মায়েরাকে টেনে নিয়ে এসেছে। ইনা প্রেগনেন্ট হওয়ার পর ফাইজ ইনায়াকে বাসা থেকে বেরোতে দেয় না, এই জন্য মায়েরা ইনায়াকে দেখতে এসেছে। ইরফান মায়েরার হাত ধরে সিঁড়ি পেয়ে উপরে উঠছে। ইরফানের ফোনে কল আসায় পকেট থেকে ফোন বের করতে করতে মায়েরা হাত ছেড়ে দেয়। মায়েরা হঠাৎ ছাড়া পেয়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। একটা উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান রেগে ধমক দিয়ে বলে, স্টুপিড, খাওয়ার জন্য থাপ্পড় খাওয়ার জন্য বাঁদরের মতো লাফালাফি করছো। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, আমি পড়ে যাচ্ছিলাম, সমবেদনা না জানি উল্টো বকছেন, একটু মধু দিয়ে কথা বললে কি হয় আপনার। মায়েরা কথা শুনে ইরফান একটু হাসলো, আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। মায়েরা ইনিয়ার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়েরার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, মধু লাগবে তোমার। ইরফান মায়েরা ইরফানের কথাটা বোঝার চেষ্টা করলো। তার ভাবনার মাঝে ইরফান মায়েরার আঁকড়ে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ঠেলে সরাতে যায়। কয়েক সেকেন্ড পর ইরফান নিজেই মায়েরাকে ছেড়ে দেয়। তখনই উপাস থেকে ইনিয়া দরজা খুলে দেয়। ইরফান এখানে দাঁড়িয়ে আগেই নক করেছিল। মায়েরা ভীষণ লজ্জা পায়। তার মনে হয় ইনিয়া সব দেখে নিয়েছে। ইনিয়া মায়েরাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরাকে ঝাঁকিয়ে ধরে। এই মায়েরা কী হয়েছে, ভেতরে এসো। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইনার দিকে তাকাতে হঠাৎ তেজি কণ্ঠে বলে, আপু তোমার ভাই একটা অসভ্য লোক। ইনিয়া থতমত খেয়ে যায়। ইরফান ভাবলেহীনভাবে ভেতরে প্রবেশ করছে। ইনিয়া ইরফানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি মায়ের সাথে কী করছো। ইরফান খুব স্বাভাবিকভাবে বলল, মধু খাইয়েছি। মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। কী পরিমাণ অসভ্য হলে বোনকে এভাবে বলে। ইনিয়া মায়েরার দিকে চেয়ে বলে, তুমি মধু খাও না মায়েরা, আমি আগে খেতাম না, ভাইয়া মনে হয় তোমাকে জোর করে খাইয়েছে তাই না। মন খারাপ করো না, মধু অনেক উপকারী বুঝলে, একটু একটু করে খাবে, বেশি জোর করে এই একটু একটু করে খাবে। মায়েরা ভ্যাবাচাকা খেয়ে বলে, ইনিয়া মায়েরা হাত ধরে ভেতরে এনে দরজা লাগাতে বলে, নয়, হ্যাঁ, একটু একটু করে খেলে অভ্যাস হয়ে যাবে। কথাটা বলে ইনিয়া মায়েরাকে আসতে বলে তার ঘরের দিকে যায়। মেয়েটা 6 মাস চলছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, কপাল চাপড়ায়। আর স্বস্তির নিঃশ্বাস ফেলে ইনিয়া বোঝেনি বলে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। এগিয়ে গিয়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়িয়ে কটমট পড়ে বলে, সবসময় তো আমাকে বলেন ভালো হওয়ার কথা, নিজে তো একটা অসভ্য লোক, সেই খেয়াল আছে আপনার। ইরফান মৃদু হেসে বলে, আইনো তোমার এতটুকুতে মন ভয় না, বাট কিছু করার নেই, টাইম লিমিটেড ছিল, রাতে আনলিমিটেড দিব, ওকে। মায়েরা থতমত খেয়ে খেয়ে তাকায়। ইরফানের কথা বলার ধরনে একটু একটু লজ্জা পায়। এই লোকটার সাথে কথা বলা উচিত হয়নি, শুধু তাকে জ্বালায়। ইরফান পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মায়েরা হাত টেনে বলে, কোথায় যাচ্ছ। মায়েরা ইরফানের দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, আমি এখানে এসেও কি
এখন আপনার কোলে উঠে বসে থাকবো? ইরফান কিছু বলার আগে পাশ থেকে শুদ্ধ বলে, বেড়াতে এসে আমাদের ইরফান ইচ্ছা করে বউকে কোলে নিয়ে বসে থাকতো। বা হাউ বালুপশা। মায়েরা লজ্জায় মাথা কাটা যায়। সব থেকে হয় এই লোকটার জন্য। ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত ইনায়ার ঘরের দিকে যায়। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে বলে, তুই কখন এসেছিস? শুদ্ধ হেসে বলে, তোরা আসার 5 মিনিট আগে। ভেতর থেকে ফাইজের বাবা বেরিয়ে এসে ইরফানের শুদ্ধকে দেখে হেসে বলে, আরে আমার দুই বাবা কখন আসলো? শুদ্ধ ইরফান দুজনে সালাম দেয় ফাইজের বাবাকে। এরপর এগিয়ে গিয়ে শুদ্ধ ইরফান পাশাপাশি বসে। ফাইজের বাবা তাদের সামনে বসে টুকটাক কথা বলে ব্যস্ত। এর মাঝে ফাইজের মা ইরফান আর শুদ্ধকে নাস্তা দিয়ে যায়। শুদ্ধ জামাই আর ইরফান ছেলের শ্বশুর বাড়ির লোক। এদের নিজে আপ্যায়ন না করলে খারাপ দেখায় বলে তিনি কাজের লোককে রান্নাঘরে রেখে এসেছেন। তিনিও ফাইজের বাবার পাশে বসে শুদ্ধ ইরফানের সাথে ভালো মন্দ কথা বলছেন। ফারা ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছে। সে মূলত শুদ্ধদের গ্রাম থেকে ফিরেছে। ভার্সিটির ছুটি থাকায় দুদিন আগে শুদ্ধ তাকে নিয়ে গ্রামে গেছিল। সেখান থেকে ফিরে শাওয়ার নিল। ভীষণ বিরক্ত লাগছিল। শাওয়ার নিয়ে একটু আরাম লাগলো। মাথা মুছে তাওয়াল মেলে দিল। শুদ্ধকে ঘরে আসতে দেখে এগিয়ে গিয়ে বলল, তুমি খেয়েছো? শুদ্ধ হেসে বলল, তোমাকে খেয়ে বাকি? ফারা শুদ্ধকে ঠেলে দেয়, মাত্র গোসল করেছি, জ্বালিও না তো। শুদ্ধ ফারাকে জড়িয়ে নিয়ে বলে, সেকেন্ড বার আমি করে দেবো, পাক্কা প্রমিস। মায়েরা ইনায়ার কাছে ফারা আসার কথা শুনে ফারার ঘরে এসে দরজায় দাঁড়িয়ে ডাকে, ফারা আপু। ফারা শুদ্ধকে ধাক্কা দেয়। বেডের উপর থেকে ওড়না নিয়ে দ্রুত পায়ে জড়িয়ে নিয়ে বলে, ভেতরে এসে। মায়েরা কখন এসেছো? শুদ্ধ আড়ালে ফারা ছিল বলে মায়েরা সেভাবে দেখতে পায়নি। ভেতরে এসে ফারাকে জড়িয়ে ধরে বলে, একটু আগে এসেছি, কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। ফারা মায়েরা টুকটাক কথা বলে ব্যস্ত। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। মানে কি এসব? সে কি সুন্দর একটা রোমান্টিক মুডে ছিল, আর তার মেলায় হারিয়ে যাওয়া বোনটা এসে সব ভেস্তে দিল। মনে হচ্ছে শোধ নিচ্ছে তার থেকে। কিন্তু সে তো ইরফানের রোমান্টিক মুমেন্টে ক্রিয়েট করে দিত, আর ইরফানের বউটা তার সব ভেস্তে দিচ্ছে। শুদ্ধ গলা ছেড়ে বলল, মায়েরা ফাইসের বাচ্চা লেজ ধরে আরেকজন সদস্য আসলে কেমন হবে বলো তো? শুদ্ধর কথা শুনে মায়েরা ভীষণ খুশি হয়ে বলে, অনেক ভালো হবে ভাইয়া, কিন্তু কোথা থেকে আসবে? শুদ্ধ কিছু বলার আগে ফারা মায়েরা হাত ধরে টেনে ঘরের বাইরে যেতে যেতে বলে, তোমার ভাইয়ের পেটে বাচ্চা আছে, ওখান থেকে বেরোবে। মায়েরা চোখ বড় বড় করে শুদ্ধর দিকে চেয়ে বলে, সত্যি ভাইয়া? ফারা আপুর কষ্ট হবে বলে বাচ্চাটাকে আপনার পেটে নিয়ে নিয়েছেন, তাই না? ফারা আর মায়েরা আর কথা শুনে শুদ্ধ ভোঁতা মুখ তাকিয়ে আছে। ফারা মিটমিট করে হাসে। সে ঠিক জানে এই লোকের মুখে ব্রেক নেই। মায়ের সামনে উল্টোপাল্টা বলবে আর সে লজ্জায় পড়বে। তার এই অসভ্য লোক একা একা বলে বসে লাগাম ছাড়া কথা বাদ রেখে চুপ করে থাকুন। সন্ধ্যার পর ইরফান মায়েরাকে নিয়ে ফাইজদের বাড়ি থেকে বেরিয়েছে। যদিও ফাইজ শুদ্ধ ফাইজের মা অনেক জোর করেছিল, কিন্তু ইরফানের কাজ আছে বলে সে থাকেনি। ফোনে কল আসাতে ইরফান ফোনে কথা বলতে থাকে। মায়েরা হঠাৎ কাউকে দেখলো যেন। ইরফানের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় মেয়েটির সামনে। ইরফান ফোনে কথা বলতে বলতে মায়েরাকে দেখলো একটি মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছে, তাই আর কিছু বলল না। সে মায়েরার দিকে নজর করে ফোন রাখতে গিয়ে বলে, মায়েরা স্বামীর কাঁধে হাত রেখে বলে, তুমি স্বামী আপু না? স্বামীও মাথা নিচু করে ফোনে কিছু দেখছিল। কারো কণ্ঠ পেয়ে মাথা উঁচু করে তাকালে দেখে মায়েরাকে দেখে অবাক হয়ে থাকে, তুমি মায়েরা? মায়েরা স্বামীকে জড়িয়ে ধরে হেসে ফেলে, হ্যাঁ আপু, অনেকদিন পর দেখলাম, কেমন আছো? স্বামী মৃদু হাসলো। মায়েরা মেয়েটা ভীষণ মিশুকে। মায়েরাকে সে সেভাবে চিনত না, মাত্র কয়েকদিন আগে মিশে গেছিল। আবার এতদিন পর দেখা হয়, কি সুন্দর করে কথা বলছে। স্বামী মাথা নেড়ে বলে, এই তো আছি, তুমি কেমন আছো? মায়েরা স্বামীকে ছেড়ে স্বামীর দুহাত ধরে বলে, ভালো। তুমি এখানে থাকো? এখানে না, এখান থেকে বেশ দূরে থেকে। এখানে টিউশন করাতে এসেছি। তুমি এখানে কেন? আমি ফারা আপুদের বাসায় এসেছিলাম। স্বামী অবাক হলো। ফারা তো সে ভালো করে জেনে, নামটাও জানে, ভোলার কথা নয়, কিন্তু মেয়েটার বাসা এখানে সে জানতো না। জিভ দিয়ে ঠোঁট ভিজে জড়তা নিয়ে প্রশ্ন করে, ফারা আপুর কি বিয়ে হয়ে গেছে? মায়েরা মৃদু স্বরে বলে, হ্যাঁ। স্বামীও মলিন হাসলো। শুদ্ধ ছাড়া তো আর কারোর সাথে বিয়ে হবে না, সব তো জানে। তবু কোথা থেকে একটা কাঁটা বিঁধলো। তখনই একটা মেয়ে এদিকে আস্তে আস্তে বলে, এই স্বামীয়া, তুই কি বাড়ি যাবি? তোর কাকা আমাকে ফোন করে দিতে দিতে পাগল করে দিল। বাড়ির ছেলেপক্ষ বসে আছে। এই ছেলেদের ফেরত পাঠালে তোর কাকা তোর পিঠে কি ভাঙবে আল্লাহই জানে। এইবার বিয়েটা করে নে। কথাগুলো বলতে বলতে এগিয়ে আসছিল। মায়েরা অবাক হয়ে তাকায় মেয়েটির দিকে। মেয়েটি ততক্ষণে স্বামীকে পাশে রেখে দাঁড়িয়েছে। স্বামী চোখ পাকিয়ে তাকায় তার কাজিনের দিকে। মেয়েটি স্বামীকে পাত্তা না দিয়ে বলে, দেখো, অনেক ছেলে আমার বয়ফ্রেন্ড দিয়ে ভাগিয়েছি তোর জন্য। এবার ওরও নিষেধ করে দিছি।
আমি আর এসবে নেই, বাড়ি চল। সামিয়া মায়েরার সামনে এসব বলে বিব্রত বোধ করলো। তার কাজিনের হাত ধরে মায়েরার দিকে চেয়ে বলে, মায়েরা আজ আসছি, অনেকদিন কথা হবে। কথাটা বলে কাজিনকে টেনে উল্টো পায়ে দ্রুত হাঁটে। মায়েরা বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে আছে। মেয়েটা সব কথা তার মাথার উপর দিয়ে যায়নি। পাশে এসে ইরফান মায়েরা হাত ধরে বলে, মেয়েটি কে ছিল? মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, আমাদের গ্রামের মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ছোট করে বলে, আমাদের গ্রামে একটা মেয়ে আছে না। এরপর আর কিছু বলল না। ওই মেয়েটির কথা শুনে মনে হলো স্বামীও বিয়ে করতে চাইছে না। তার কারণ কি শুদ্ধ ভাইয়া? মায়ের মন খারাপ লাগছে স্বামীর জন্য, কিছু করার নেই। ইরফান আর মায়েরা বাড়ি ফিরছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মায়েরা সিঁড়ি রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে। ইরফান মায়েরা পিছন পিছন উঠছিল। মায়েরা দাঁড়িয়ে যাওয়ায় ইরফানের বুকে ধাক্কা লাগে। ইরফান দ্রুত মায়েরাকে তার দিকে ফিরিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা তার ডান হাতে মাথার একপাশে চেপে ইরফানের দিকে তাকায় মৃদুস্বরে বলে, আমার ভীষণ মাথা ব্যথা করছে। মুহূর্তে ইরফানের চোখে মুখে ভীতি দেখা দেয়। মায়েরা ওষুধের কোর্স 6 মাসের ছিল। প্রায় 3 মাস শেষ হয়ে ইরফান মায়েরাকে নিয়ে আবার কানাডা গেছিল। এরপর আর 3 মাসের কোর্সের ওষুধ নিয়ে এসে, যেটা সপ্তাহখানেক আগে শেষ হয়েছে। আজ হঠাৎ এরকম মাথা ব্যথা কথা শুনে ইরফানের গলা শুকিয়ে আসে। মায়েরার মাথা ব্যথা যেন ইরফানের জীবনের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ইরফান দ্রুত মায়েরাকে কোলে তুলে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার ঘরে যায়। এরপর সে বেডে বসে মায়েরাকে তার কোলে বসায়। মায়েরা কিছু বলছে না। সত্যি তার ভীষণ মাথা ব্যথা করছে। ইরফান ব্যস্ত হাতে মায়েরা হিজাব খুলে দেয়। এরপর মায়েরার বোরখা খুলে বেডের উপর রাখে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার মাথায় করা 2 বেনি দ্রুত খুলে দেয়। এরপর বাঁ হাতে মায়েরাকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাতে মায়েরার গালে হাত দিয়ে নরম স্বরে বলে, কোথায় পেন হচ্ছে বাটফ্লাওয়ার? মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানের চোখে মুখে হাজারো চিন্তা। তার প্রথম টিউমারের কথা ইরফান জেনেছিল। এরপর ইরফানের চোখ মুখ যেমন হয়েছিল, সবসময় কেমন মনমরা হয়ে থাকতো, আজ ইরফানকে মায়েরার কাছে তেমনই লাগলো। মায়েরা মন খারাপ হলো। ইরফান তার একটু কিছু হতেই কেমন যেন নেতিয়ে পড়ে। মায়েরা ইরফানের গালে হাত দিয়ে বলল, আপনি আমার জন্য এত ভাবেন কেন শিসরাজ? ইরফান তার গালে রাখা মায়েরা হাতটা চুমু ওকে। ডান হাতে মায়েরার গলার ভাঁজে গলিয়ে দিয়ে মায়েরার চোখে চোখ রেখে অসহায় কণ্ঠে বলে, ইউ আর মাই মেন্টাল ডক্টর বাটফ্লাওয়ার। তোমার কিছু হলে ভাবলে আমি মেন্টালি সিক হয়ে যাই। তুমি কেন সিক হও মাই হার্ট? মায়েরা কাঁদতে ইচ্ছে করলো। ইরফান কেন অত ভালোবাসে? দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুজে নেয়। একটু থেমে বলে, আপনা আপনি আমাকে বকলে আমার মাথা ব্যথা করে, আর আপনি আমাকে রাগ দেখালে মাথা ব্যথা করে, থাপ্পড় মারার জন্য হাত উঠলে মাথা ব্যথা করে। ইরফান মায়েরার কাঁধে চুমু এঁকে বলে, সরি, আই প্রমিস ইউ, তোমাকে আর বকবো না, রাগ দেখাবো না, অ্যান্ড মারার জন্য হাত উঠাবো না। মায়েরা হাসলো। থাপ্পড় তো ইরফান মারে না, কিন্তু রেগে গিয়ে থাপ্পড় মারতে গিয়েও থেমে যায়। মায়েরা খারাপ লাগে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি সব ভুলে যান, ওরকম অদ্ভুত ব্যবহার করলে আমি কাঁদি, তারপর আবার মাথা ব্যথা করে। ইরফান মায়েরাকে দু হাতে শক্ত করে জড়িয়ে নিয়ে নতস্বরে বলে, অনেস্টলি বলছি, আমি ওর ভুলে যাব না বাটফ্লাওয়ার। মায়েরা ইরফানের বুকে চোখ বুজে পড়ে থাকলো। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মায়েরার মুখ দু হাতের আঁচড়ায় নিয়ে মৃদুস্বরে বলে, ডাক্তারের কাছে নিয়ে যাবো, ফ্রেশ হবে? মায়েরা মাথা নেড়ে বলে, কোথাও যেতে হবে না, আমি সকাল থেকে মাথায় হিজাব বেঁধেছিলাম, এজন্য মাথা ব্যথা করছে, মাথায় পানি দিলে ঠিক হয়ে যাবে। ইরফান কিছু বলল না। মায়েরাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মায়েরা দ্রুত বলে, এই কী করলেন এটা? ইরফান দু হাতে মায়েরাকে আগলে নিয়ে মৃদুস্বরে বলে, শাওয়ার নাও, তাহলে মাথায় পানি দেওয়া যাবে অ্যান্ড ফ্রেশ লাগবে। মায়েরা কিছু বলল না। কলেজ থেকে এসে সে গোসল করে। ইরফান ঠেলে বলে, আপনি ভিজছেন কেন? এখান থেকে যান, আপনার অফিসের শার্ট প্যান্ট সব ভিজে গেল। ইরফান পাত্তা দিল না, গায়ে ব্লেজার খুলে পাশে রেখেলো। এরপর বলল, নো প্রবলেম, তুমি শান্ত হয়ে দাঁড়াও। কথাটা বলে শেল্ফের উপর থেকে শ্যাম্পু নিয়ে মায়েরার মাথায় ঢেলে দেয়। মায়েরা মাথা উঁচু করে বলে, আবার কী করছেন? ইরফান মায়েরাকে ঝর্ণার নিচ থেকে একটু পাশে এনে দাঁড় করায়। এরপর তার দু হাতের শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে মায়েরা চুলের ভাঁজে আঙুল চালায় আর বলে, মাথায় কবে শ্যাম্পু লাগিয়েছিলাম? মায়েরা মিনমিন করে বলে, ওই 10-12 দিন হবে হয়তো। ইরফান বিস্ময় চোখে তাকায় মায়েরা দিকে, অবাক হয়ে বলে, তুমি কি আমার টাকা সেভ করতে চাইছো? মায়েরা মুখ ছোট করে বলে, আমার আলসি লেগে। ইরফান কিছু বলল না। আরও কিছুক্ষণ মায়েরা চুলের ভাঁজে আঙুল চলে, পুরো মাথা ফেনা হয়ে গেছে। ইরফান মায়েরার হাত ধরে আবারও ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেয়। এরপর মায়েরা দিকে চোখ পাখি বলে, আর একদিন এসব শুনলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড।
মায়েরা চোখ ছোট করতে ছোট বলে, আপনি কিছুক্ষণ আগে প্রমিস করছেন, এত তাড়াতাড়ি ভুলে গেছেন? ইরফান সাথে সাথে অনুতপ স্বরে বলে, ও সরি সরি, ইটস মিস্টেক। মায়েরা মাথা নিচু করে হাসছে। ইরফানের অবস্থা দেখে হাসি পাচ্ছে। ইস্তার শেষ হলো, সব মানতে চায় কিন্তু পারে না, আবার কেমন সরি বলতে থাকে। মায়েরা শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে নামাজ পড়ে নেয়। মাথা ব্যথা আর নেই। আসলে তার শ্যাম্পু করা উচিত ছিল, তাছাড়া টানা অনেকক্ষণ ধরে হিজাব বেঁধে থাকার কারণে এমন হয়েছে, কিন্তু এখন অনেক ফ্রেশ লাগছে, অনেক ভালো লাগছে। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে সেও নামাজ পড়ে নিল। একটা কালো প্যান্ট আর কালো শার্ট জড়িয়ে নেয়, শার্টের হাতা গুঁতোতে গুঁতোতে বলে, ফার্স্ট রেডি হো। মায়েরা অবাক হয়ে বলে, আবার কোথায় যাব? ইরফান মায়েরার দিকে চেয়ে বলে, ডক্টরের কাছে। আমার মাথা ব্যথা নেই, অনেক ফ্রেশ লাগছে সত্যি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, হাজবেন্ডের থেকে শাওয়ার নিলে সবার এক্সট্রা ফ্রেশনেস কাজ হয়, ইটস নর্মাল। মায়েরা লজ্জা পায়। অসভ্য লোক, সে কি ডেকেছিল? নিজে জোর করে তাকে নিয়ে গেল। ইরফান কাবার থেকে মায়ের একটা বোরকা আর হিজাব বের করে মায়েরার সামনে এসে দাঁড়ায়। মায়েরা ইরফান দিকে চেয়ে বলে, আমি যাব না, আমি তো সুস্থ মানুষ। কখনো দেখেছেন সুস্থ মানুষরা ডাক্তারের কাছে যায়? ইরফান বিরক্ত হলো। এমনিতে তার টেনশনে কিছুই ভালো লাগছে না, তার মধ্যে এই স্টুপিড সবসময় 10 লাইন বেশি বুঝে 20 লাইন কথা বলবে। ধমক দিতে গিয়ে জিভ গুটিয়ে নিয়ে মায়রার দিকে চেয়ে আছে। ফোঁস করে শ্বাস ফেলে মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, ইউনো, আমি কত টেনশনে থাকি তোমাকে নিয়ে। আই রিকোয়েস্ট ইউ রেডি হও বাটলার, তোমাকে একবার চেক আপ করিয়ে আনবো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মানে তাকে ডাক্তারের কাছে নিবে বলে রিকোয়েস্ট করছে? মায়েরা বলার মতো কিছু খুঁজে পায় না। ইরফানের হাত থেকে বোরখা নিয়ে বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। ইরফান মৃদু হাসলো। মায়েরাকে হিজাব পরতে কিছু একটা ভেবে বলে, তোমার হিজাব পরে কাপড় কি অনেক পুরু? মায়েরা হিজাব বাঁধতে বাঁধতে ইরফানের দিকে চেয়ে বলে, বুঝি না, এগুলো রেডিমেড কেনা। ইরফান কিছু বলল না, মায়েরাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তারেক নওয়াজ মায়েরাকে আবারও বেরোতে দেখে বলে, তোমরা আবার কোথায় যাচ্ছ? মায়েরা তার শ্বশুরের দিকে চেয়ে বলে, আপনার ছেলে আমাকে ঘুরতে নিয়ে যাবে বাবা। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা হাসলো। সে তো সুস্থ মানুষ, তবুও নিয়ে যাচ্ছে, এটাকে তো ঘোরাঘুরি বলে। তারেক নওয়াজ অবাক হয়ে বলে, ইরফান এয়ারপোর্টে পৌঁছেছে ঘণ্টাখানেক আগে। ঘড়িতে সময় দেখলো 11টা। ইরফান একটু পর দৃষ্টি ঘুরিয়ে দেখে কাঙ্ক্ষিত ব্যক্তিটি উপস্থিত আছে কিনা। বরাবরই ব্যর্থ হয়। ঠোঁটের কোণে রাখা সিগারেট চেপে রেখে একটু পর শূন্য ধোঁয়া ছাড়ে। শুদ্ধকে দেখলো একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে কার সাথে। না, শুদ্ধ তার সাথে শুদ্ধ তার সাথে আসেনি, বরং শুদ্ধ জানেই না ইরফান এখানে এসেছে। না তো ইরফান জানতো, তবে ইরফান শুদ্ধকে এখানে দেখে অবাক হয়নি। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইরফান তুই এখানে? ইরফান তাকালো না শুদ্ধর দিকে। হাতের অবশিষ্ট সিগারেটটুকু টানতে টানতে কৌতুক স্বরে বলে, বিজনেসের কাজ শেষ? শুদ্ধ থতমতে কথায়, সে তো বলেনি ব্যবসার কাজে এসেছে। ইরফান সিগারেটটুকু শেষ করে অবশিষ্ট অংশটুকু ফেলে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, নাসিম কোথায়? শুদ্ধ শুদ্ধ চুপ থাকে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে অনুরোধ শুরু বলে, প্লিজ বল, ও কোথায়? তুই জানিস ও কোথায়? শুদ্ধ অবাক হয়। ইরফান রিকোয়েস্ট করছে, ব্যাপারটা ঠিক হজম হলো না শুদ্ধ। ইরফান শুদ্ধকে চুপ থাকতে দেখে বলে, নাসিমকে আমার জন্য দেশ ছেড়েছে? শুদ্ধ এবার উত্তর করলো, তোর জন্য দেশ ছাড়বে কেন? ইরফান দীর্ঘশ্বাস পেল, বিয়ে করার ভয়ে। শুদ্ধ এবার বলে, এরকম নয়, সব জানিস, এর জন্য এই দেশে থাকাটা কষ্টসাধ্য হয়ে গেছিল, এজন্য চলে গেছে। ইরফান তীক্ষ্ণ চোখে বলে, সব জানিস দেখছি, কোথায় আছে সে? শুদ্ধ গলা ছেড়ে বলে, আমি জানি না, বাসায় যা। আমিও বাসায় যাচ্ছি। ভাড়া বাসায় একা আছে। নাসিম আজ আসার কথা ছিল, তাই না? ইরফানের কথা শুনে শুদ্ধ ভীষণ অবাক হয়। নিজেকে সামলে বলে, আমি জানি না। কথাটা বলে শুদ্ধ আর এখন আর দাঁড়ালো না। নাসিম পেছন থেকে ইরফান পেছন থেকে ডাক দেয়, শুদ্ধ। শুদ্ধ তার বাইকে বসে ইরফানের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, বল। ইরফান দীর্ঘশ্বাস ফেলে ছোট করে বলে, নাথিং। সামিয়া ঘরের এক কোনায় হাঁটু মুড়ে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে। সামিয়ার কাজিন সীমা অসহায় চোখে সামিয়ার দিকে চেয়ে আছে। বাড়িতে আসার পর তার বাবা স্বামীকে অকথা শুনিয়েছে। স্বামীর জন্য এই পাত্রটাও ফিরে গেছে। তার বাবা স্বামীকে সহ্য করতে পারে না এমন নয়, কিন্তু বারবার কারণ ছাড়া বিয়ের ব্যাপারে এমন অবহেলা করায় আজ ভুগেছে। সীমা ভাবছে স্বামীয়া তার বাবা দুটো কথা শুনে কেঁদে ভাসাচ্ছে। এগিয়ে গিয়ে স্বামীর পাশে দাঁড়ায়। স্বামীর কাঁধে হাত রেখে বলে, স্বামী তার চাচাতো বোনের ডাকে মাথা তুলে তাকায়। সীমা স্বামীকে দেখে ভীষণ অবাক হয়। মেয়েটি তার বাবার সামান্য কথায় এত কেঁদেছে, তার বিশ্বাস না। অবাক হয়ে বলে, কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? স্বামীও ভাঙা গলা বলে, শুদ্ধ সাহেবের বিয়ে হয়েছে রে। সীমা অসহায় দৃষ্টিতে তাকালো। এবার বুঝলো আসল কাহিনী। দীর্ঘশ্বাস ফেলল, বিয়ে তো হবে, কতদিন আর সিঙ্গেল থাকবে, তুই কাঁদছিস কেন? স্বামী দুই হাতের মাঝে মুখ রেখে আবারও ভাঙা গলা বলে, আমার না খুব
কষ্ট হচ্ছে বোন, জানিস শুদ্ধ সাহেবের ভালোবাসা না পাওয়ার কষ্ট আমার পিছু ছাড়ে না। আমি কি করব সীমা? সীমা স্বামীকে ধরিয়ে ধরলো। স্বামী মেয়েটা এতটা ইমোশনাল কেন বুঝতে পারে না। কত মাস পেরিয়ে গেছে অথচ মেয়েটা এখন সেই লোকের জন্য বসে বসে কাঁদছে। আর ওদিকে সে তো দিব্যি বিয়ে করে সংসার করছে, করবে নেবে কেন? সে আরেকজনকে ভালোবাসে, স্বামীকে চিনত না, অথচ মেয়েটা তবু কেমন কষ্ট পাচ্ছে। সীমা স্বামী আর পিঠে হাত বুলিয়ে বলে, তুই কি ওই লোককে ভুলবি? কোন শাহরুখ রে সে? জীবনে তোর দিকে একবারও তাকালো না, আর তুই তার জন্য কেঁদে মরিস। স্বামী নিঃশব্দে চোখের পানি ফেলে। এরপর সীমাকে ছেড়ে থেমে থেমে বলে, ভালোবাসার জন্য শাহরুখ হতে হয় না, ভালোবাসার কারণ ছাড়াই হয়। আবার ভুল হওয়া যাওয়ার জন্য হাজারটা কারণ থাকলেও ভোলা যায় না। সীমা কিছু বলল না। এই মেয়ের আবেগ নিয়ে তার সেই লেভেলের চিন্তা করে কবে না জানি পাগল হয়ে যায়। স্বামী হাঁটুতে চিবুক ঠেকিয়ে আনমনা হয়ে চোখ থেকে টুপটুপ করে পানি ভরে ভরে। সময় বহমান, কখনো কারোর জন্য থেমে থাকে না, আর না থাকে আজ থেমেছে। এই তো চোখের পলকে কখন আরও 6 মাস পেরিয়ে গেছে, কেউ বুঝলো না। ইরফান সেদিন নাসিমের খোঁজে গেল, কোনো খাস খোঁজ পায়নি। কি? মা, হ্যাঁ, কারণ পেন্সিল কিনে দিবে তো? দিব বাবা, যাও। ইরফান সেদিন নাসিমের খোঁজে গেলেও কোনো খোঁজ পায়নি। বুক ভরা হতাশা নিয়ে বাড়ি ফিরছিল। এরপর থেকে বসে দেখেছি এমন নয়, সব সময় কোনো না কোনোভাবে খোঁজ চালিয়েছে, কিন্তু সে বরাবর হতাশ থেকে নিজেকে অসহায় লাগছে। এইভাবে যাওয়া ঠিক না। মায়েরা সেকেন্ড ইয়ারে আরও 6 মাস পেরিয়েছে। আর কয়েক মাস পরে তার এসএসসি এক্সাম। ইনিয়ার একটি ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, তার নাম রেখেছে প্রিন্স। প্রিন্সের 2 মাস চলছে। মায়েরা কয়েকদিন পর পর ইরফানকে ঠেলে নিয়ে এসে প্রিন্সকে দেখতে আসে। মায়েরা বেশ ভালো লাগে। ছোট্ট একটা বাচ্চা, ওজন নেই বললেই চলে, চোখ বড় বড় করে তাকায়। মায়েরা আর মিলা 3টি ক্লাস করে মাঠের কোনায় এসে দাঁড়িয়েছে। এখন ক্লাস নেই, আবারও 30 মিনিটের ক্লাস। মায়েরাকে চুপ থাকতে দেখে মিলা মায়েরাকে ঝাঁকিয়ে ধরে, কী রে, কী হয়েছে তোর? এমন মনমরা হয়ে বসে আছিস কেন? তোর জামাই কিছু বলেছে? মায়েরা চোখের কোণে পানি ছিল, সেটা মিলার চোখ এড়ায় না। মিলা অবাক হয়। মায়েরা দ্রুত নিজেকে সামলে হেসে বলে, উনি অনেক ভালো। মিলা চোখ ছোট ছোট করলে, তার মানে তুই অতি সুখে কাঁদছিস? মায়েরা হেসে বলল। একটু পর হাসি থামিয়ে মিলার দিকে চেয়ে বলে, মিলা। মিলা এগিয়ে এসে মায়েরাকে জড়িয়ে ধরে। মায়েরা হাসলো। এই হ্যাবিটটা মিলার মাঝে তার থেকে গিয়েছে। প্রথম প্রথম মিলা ছ্যাদ করে উঠত, আর এখন নিজে এগিয়ে এসে মিলা মায়েরার পিঠে হাত বুলিয়ে বলে, ফিডার খাবি ময়না? আমার ফিডার নেই, যা আছে তা বাচ্চার হোক। মায়েরা মিলাকে ছেড়ে মিলার কাঁধে থাপ্পড় মেরে বলে, বেয়াদব, যা তো। মিলা দাঁত কেলে হাসে। মায়েরা হাসলো না, তার ভালো লাগছে না। ইরফান তার কাছে আসে না, কারণ জানে না। মায়েরা ব্যাপারটা আগে তেমন আমলে নেয়নি, কিন্তু এখন কেমন যেন অদ্ভুত লাগে। মায়ের মনে হয় 1 বছর আগে বিয়ের একদিন আগে ইরফান তার কাছে এসেছিল। এরপর বিয়ের রাতে ইরফান হঠাৎ কী হলো, মাথা ব্যথা নিয়ে ঘুমিয়ে গেল। এরপর থেকে ইরফানকে সে তার কাছে আসতে দেখেনি। ইরফান কি তাকে ভালো লাগে না? কথাটা ভাবতে মায়েরা চোখের কোণে আবারও পানি জমলো। মিলা মায়েরা মিলা মায়েরাকে ঝাঁকিয়ে বলে, এই মায়েরা, কী হয়েছে? কিছু বলছিস না কেন? মায়েরা মাথা নিচু করে নির্জীব বলে বলে, সিস্টার হয়তো আমাকে আর পছন্দ করে না মিলা। মিলা অবাক হয়ে মায়েরার কথায়। মায়েরার কাঁধে হাত দিয়ে বলে, এসব ফালতু কথা বলছিস কেন? মায়েরা যদিও বিব্রত করে, তবুও নিজের মাঝে কথাগুলো জড়তা নিয়ে প্রকাশ করে। সিস্টার আমার কাছে আসে না মিলা। মিলা ভুরু কুচকে, আসে না মানে? এই তো দেখি ডেইলি তোকে কলেজে নামিয়ে দেয়, আবার নিয়ে যায়। মায়েরা চুপ করে থাকলো। মিলা মায়েরাকে ঠেলে বলল, কী হয়েছে বলবি? মায়েরা আমতা আমতা করে বলে, বিয়ের পর থেকে উনি আমার কাছে একবারও আসেনি। মিলা বোধহয় এবার কথাটা ধরতে পারছে। অবাক হয়ে বলে, তুই খাইছিস নাকি? আমাকে খাওয়াইছিস? ঘরে বউ রেখে কোন মহান পুরুষ বসে বসে আঙ্গুল চুষবে আর বউকে আরামে ঘুমাইতে দেবে? মায়েরা বিরক্ত হয়ে লেগে বলল, তুই ভালোভাবে কথা বলতে পারিস না? মিলা অসহায় মুখ করে বলল, ভালোভাবেই তো বললাম। মায়েরা কিছু বলল না। মিলা একটু থেমে ছোট ছোট করে বলল, তোর জামাই তোকে মনে হয় ঘুমের ওষুধ খাইয়ে রে মায়েরা, তাই তুই কিছু জানতে পারিস না। আহারে, আফসোস করিস না ময়না। আমি তোর জামাইকে ভূত সেজে বলে দিব মায়েরা স্বামীর কাছে আসার ব্যাপারে না বুঝতে পারে কষ্ট পাচ্ছে। মায়েরা মিলার গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, আর একটা বাজে কথা বলে, তোর একদিনকে আমার 10 দিন। একটু থেমে বলে, সে নিজেই আমাকে রেখে ঘুমিয়ে যায়। মিলা ডান হাতে হাত বুলে ভাবুক ভঙ্গিতে বলে, তাহলে কি বড়লোক জামাইয়ের মেয়ে দোষ আছে? কথাটা বলে মুখ চেপে ধরে। মায়েরা আজ তাকে মেরেই ফেলবে ভাবনার মাঝে মায়েরা মিলাকে মাঠের মাঝে উল্টে ফেলে থাপড়াতে থাপড়াতে বলে, আর ওনার নামে বাজে কথা বলছিস? তোকে আমি মেরেই দম নেব।
মিলা কোনো রকম মায়রার থেকে নিজেকে ছাড়িয়ে মায়রাকে দু হাতে থাপ্পড় দিয়ে দৌড় লাগায়। পিছু পিছু মায়রাও দৌড় দেয়। মিলা কিছু দূরে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লে মায়রা মিলাকে আরেকটা লাগায়। মিলা অসহায় মুখ করে বলে, আরে মা থাম, ইস আমারে সরকারি পেয়েছিস তুই, সমাধানের জন্য তো আমাকে ডাকলি, সমাধান দেওয়ার জন্য একটু উল্টোপাল্টা বলতে হয়। আয় এখন তোকে সুন্দর করে সমাধান দেয়। মায়েরা আর কিছু বলল না। মিলা স্বাভাবিক হয়ে গেল। কারণ তো আমার চেয়ে তুই ভালো বলতে পারবি, কারণ তুই ওর বউ। কিন্তু আমি বলি কি, তুই নিজের থেকে ট্রাই কর, হয়তো তোর থেকে কোনো কারণে কষ্ট পেয়েছে। এছাড়া তো মাথায় কিছু আছে, যেহেতু তোর কথা মতো তোর স্বামী স্বামী সতী সাবিত্রী। মায়েরা চোখ মুখ কুচকালো। তার শিষ্যাদের বেয়াদম্যে বানিয়ে দিচ্ছি। মায়েরা কোমরে হাত দিয়ে বলল, তোর স্বামী যেন সত্যি সত্যি সতী সাবিত্রী হয় সেই ব্যবস্থা আমি করবো। বেয়াদব মিলা মিটমিটি হাসলো। এর স্বামীকে নিয়ে কিছু বললে কেমন জ্বলে ওঠে, ভালোই লাগে। মায়েরাকে ঠেলে বলে, আগে আমার বিয়ে হোক, তুই তোর স্বামীকে নিয়ে ভাব। কলের শেষে মায়েরা মিলা দুজনে হাত ধরে বেরিয়েছিল। মায়েরা সামনে তাকালে ইরফানকে দেখে মুখে হাসি ফুটলো। মীরা মায়েরাকে চোখ ছোট ছোট করে তাকালো। স্বামীকে দেখে হাসি ফুটছে, আহারে ভালোবাসা। তার জীবন সিঙ্গেল হলে বান্ধবীর ভালোবাসা থেকে পেট ভরে যায়। ভাবনা রেখে নিজের হাত মায়েরা হাত থেকে ছাড়িয়ে নেয়। মায়েরা মিলার কাছাকাছি চলে আসে। মিলা পিছন থেকে মায়েরাকে ধাক্কা দেয়। মায়েরা বেচারি ইরফানের দিকে চেয়েছিল। ইরফান একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ইরফান হঠাৎ চোখ তুলে সামনে তাকালে দেখলো মায়েরা কেমন হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। ইরফান দু দ্রুত দুপা এগিয়ে গিয়ে মায়েরাকে আগলে নেয়। মেয়েটা পড়তে পড়তে বেঁচে গেছে। মিলা একটু দূরে দাঁড়িয়ে মুখ লুকিয়ে বিড়বিড় করে আসছে, স্বামী আসে না বলে, যা তোকে পাঠিয়ে দিলাম তোর স্বামীর কাছে। ইরফান মায়েরাকে সোজা করে দাঁড় করে চিন্তিত করে বলে, পড়ে যাচ্ছিলে কীভাবে? মায়েরা ইরফানের দিকে তাকায়, কিছু বলল না। বাঁ দিকে ঘাড় বাঁকিয়ে মিলার দিকে কটমট চোখে তাকালো। মিলা হাত বাড়িয়ে বাই বাই দেখে পাশ দিয়ে বেরিয়ে যায়। ইরফান মায়েরা গেলে হাত দিয়ে বলে, তোমার কি সিক লাগছে বাট ফ্লোর? তোমার কি সিক লাগছে বাট ফ্লোর? মায়েরা ইরফানের থেকে দূরে সরে দেয়। ইরফানকে হাত ধরে বাইরে যেতেছে বলে, আমি ঠিক আছে আসুন। ইরফান মায়েরাকে তার দিকে ফিরিয়ে কোলে নিতে গেলে মায়েরা দ্রুত পিছু ফিরে রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত হয়। মায়েরা টেনে আনলে মায়েরা রেগে বলে, একদম কোলে নেবেন না, আমাকে কি আপনার বাচ্চা লাগে যেখানে সেখানে কোলে নেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, তুমি সিক, এসো। মায়েরা ইরফানকে ঠেলে বলে, ধ্যাত আমি ঠিক আছি। মিলা আমাকে ধাক্কা দিয়েছিল, থাকেন তো ফোনের মধ্যে, কিছু তো চোখে পড়ে না। ইরফান গম্ভীর করে বলে, আমি কাজ করছিলাম। মায়ের সাথে সাথে বলে, হ্যাঁ কাজই করুন, কাজ করতে করতে মহাবিশ্বকে উদ্ধার করছেন, এখানে এসেছেন কেন? ইরফান ধমকে বলে, স্টুপিড কী প্রবলেম, বাজে বকছো কেন? মায়েরা ইরফানের দিকে এগিয়ে এসে বলে, আপনি আপনার আবার প্রমিসের কথা ভুলে গেলেন? ইরফান থতমত হয়ে যায়। এক প্রমিসের জন্য একে আর কিছুই বলা যায় না। ফোঁস করে একটা শ্বাস ফেলে মায়েরার হাত ধরে এগিয়ে নিয়ে যেতে লেগে মায়েরা ইরফানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে নেয়। ইরফান পিছু ফিরে রেগে তাকাতে মায়েরা দিকে, এই স্টুপিড কী হয়েছে, তাকে ধরতে দিচ্ছে না কেন? মায়েরা ইরফানকে পাত্তা না দিয়ে ইরফানের পাশ কেটে ধূপধাপ পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। ইরফান চল শক্ত করে মায়েরাকে দেখলো। মায়েরা পিছু পিছু সেও যায়। মায়েরা একা একাই গাড়িতে উঠে বসে। এরপর গাড়ির ড্যাশবোর্ডের উপর তার ব্যাগ রেখে দেয়। আর ভালো লাগছে না কিছু, সে বিরক্ত হয় যেন। বেশ অনেক দিন থেকে ইরফান এর ব্যাপারে নিয়ে মায়েরা ডিস্টার্ব, তার মাথায় কী সব আজাইরে চিন্তা আসে। ইরফান ড্রাইভিং সিটে বসে গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। এরপর মায়েরাকে টেনে তার কোলে বসায়। মায়েরা ইরফানকে ঠেলে পাশের সিটে বসতেছিল। ইরফান দু হাতে শক্ত করে মায়েরাকে চেপে ধরে। মায়েরা মুচড়ামুচড়ি করে বলে, ছাড়ুন আমায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে দেখলো। মায়েরা নড়াচড়া বাড়লে তার হাতের বাঁধন শক্ত হয়ে বিরক্তক্ষণ বলে, ছাড়বেন আপনি? ইরফান স্বাভাবিক হলে বলে, নো। মায়েরা কিছু বলার আগে ইরফান মায়েরার গালে হাত রেখে নরম সুর বলে, কী হয়েছে বাটফ্লার, তুমি ডিস্টার্ব কেন? মায়েরা শান্ত হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়েরার নাকে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। মৃদু স্বরে বলে, আই থিঙ্ক তুমি আমার উপর রাগ করছো, বাট হয়। মায়েরা মুখ ফিরিয়ে নিল। ইরফান মায়েরার মুখ আবারও তার দিকে ফেরালে মায়েরা চোখ নামিয়ে নেয়, মুখ ফুলিয়ে বলে, আপনি আমাকে ভুলে গেছেন? ইরফান বিস্ময় চোখে তাকায় মায়েরার দিকে। সে তার বাটফ্লারকে ভুলে গেছিল, এটা শোনার বাকি ছিল। এর সাথে স্টুপিড নামটা পারফেক্ট যায়। এটা তো স্টুপিড পদে পদে প্রুভ করেছে রে। ইরফান বিরক্ত বিড়বিড় করে বলে, স্টুপিড গার্ল। মায়েরা ইরফানের দিকে চেয়ে সরু চোখে থাকে, কী বললেন? ইরফান মায়েরার দিকে চেয়ে কিছু বলে। এরপর গাড়ি স্টার্ট দেয়। ঠোঁট বাঁকিয়ে বলে, ইউ আর এ স্টুপিড গার্ল, ইটস ট্রু, অ্যান্ড আই ডোন্ট লাইক ইউ, ইটস 7 more ট্রু।
ইরফানের কথা শুনে মায়েরা আর গাল ফুলে। এমনিতে সে একটা ব্যাপার নিয়ে ভেবে বিরক্ত, তার মধ্যে ইরফান আর বলছে পছন্দ করে না, জীবনেও স্বীকার করবে না পছন্দ করে, তেরা কিছু না। মায়েরা পিছু ফিরে বলে, সে তো আপনি আমাকে পছন্দ করে না, আমার কলেজে অনেক ফ্রেন্ড আছে, এই তো সেকেন্ড ইয়ারে এক্সাম দেওয়ার সময় আমার চারপাশে কে কে জানি বসেছিল, সজীব, সবুজ, সুজন, সামিন, সিজান, আরও অনেক আছে, সবাই আমার ভালো বন্ধু, ওদের সবাইকে আমি খুব পছন্দ। ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক বসে মায়েরা সামনে দিয়ে ধাক্কা খেতে নিলে ইরফান শক্ত হাতে মায়েরাকে আগলে নেয়, ডান হাতে মায়েরার চোয়াল ধরে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওদের তুমি পছন্দ দেন কি? মায়েরা ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বাঁ হাতে মায়েরার হাত চেপে ধরে বলে, তো এত সাহস কোথায় পেয়েছো? আমার কোলে বসে ছেলের নাম নিয়েছো, কোনো আইডিয়া আছে? ওদের সাথে তুমি কথা বলো। মায়েরা উপর নিচ মাথা নিয়ে সম্মতি জানায়। ইরফান রেগে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপড় মেরে, হোয়াট দ্য হেল। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে, তবে ভয় পেল না, মিনমিন করে বলে, আপনি রাখছেন কেন? আমি তাদের সবাইকেই যেমন পছন্দ করি ওরা আমাকে পছন্দ করে, ভালোবাসে আমার নাম দিয়েছে প। ইরফান কড়া ধমক দিয়ে, শাট আপ। মায়েরা কেঁপে ওঠে। ইরফান ডান হাতে মায়েরার গালে চেপে রেখে বলে, স্টুপিড গাল, আর একটা কথা বললে এই মুখ ভেঙে দেবো। মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার দৃষ্টি দেখে কেমন শান্ত হয়। মায়েরা গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে আর চোখে মায়েরার দিকে চেয়ে গম্ভীর গলা বলে, আমাকে রাগালে আমি বকবো, কিছু করার নেই। ইরফানের কথা শুনে মায়েরা ভীষণ হাসি পায়, কিন্তু হাসলো না, চেপে রাখলো নিজের মাঝে। ইরফান গলা ঝেড়ে বলে, ওদের সাথে তুমি সত্যি কথা বলো? মায়েরা অবুঝ বাচ্চার ন্যায় উপর নিচ মাথা নাড়ল। ইরফান রেগে তার ডান হাত মুষ্টিবদ্ধ করলো, চোখ শক্ত করে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকালো, তার হাসি পাচ্ছে। ইরফান রাগে ঠিকছে কিন্তু ঝাড়তে পারছে না, ফলে ইরফানের একটা অদ্ভুত অশান্তি লাগছে, যেটা মায়েরার কাছে বেশ ভালো লাগছে। ইরফান শক্ত করে বলে, তোমার স্টাডি এই পর্যন্ত, ইটস ফাইনাল। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, হায় হায়, এই লোক সত্যি সত্যি তার পড়াশোনা বন্ধ করে দেবে নাকি? খুব ভালোই চেনা আছে ইরফানকে। মায়েরা দিতে বলে, না না আমি পড়বো। ইরফান গম্ভীর বলে, নো। মায়ের সাথে সাথে বলে, হ্যাঁ। ইরফান দাঁতে দাঁত পেয়েছে বলে, বেডরুমে 24 আওয়ার্স পড়বে, নট কলেজ। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, বেডরুমে বসে পড়লে আমাকে এসএসসি সার্টিফিকেট দেবে? শিক্ষামন্ত্রী কি আমার শ্বশুর হয় যে আমাকে বেডরুমে এসে সার্টিফিকেট দিয়ে যাবে? মায়েরা বিরক্ত চোখে মায়েরার দিকে চেয়ে বলে, মায়েরা মনে মনে হাসছিল, শিক্ষামন্ত্রী কি ছেলে আছে আপনি কি জানেন? ইরফান বুঝলো এই স্টুপিড তার সাথে বাদরামি করছে। পকেট থেকে ফোন বের করে কারো নাম্বার বের করে মায়েরা দেখলো স্ক্রিনে দিকে তাকালো, দেখলো স্ক্রিনে লেখা হান্নান আঙ্কেল, কলেজের প্রিন্সিপাল। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, এটা তাদের কলেজের প্রিন্সিপাল। তাদের প্রিন্সিপাল স্যার ইরফানের খুব ভালো পরিচিত। মায়েরা জানে সত্যি সত্যি ফোনে করে বলবে সে পড়বে না। মায়েরা ইরফানের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দ্রুত কল কেটে দিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, এমন করছেন কেন? আমি তো এমনি বলছি, আমি নামের কোনো ছেলেকেই চিনি না, সত্যি বলছি, আমার একমাত্র বান্ধবী মিলা, আর কেউ না। আমি পড়বো প্লিজ। ইরফান সামান্য ঠোঁট বাঁকালো। এই পুচকি মেয়ে কখন তার মাথার উপর টুপি পড়া ছিল? বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর। এরপর গম্ভীর করলো, কান ধরো। মায়েরা অবাক হয়ে বলে, কেন? ইরফান দু হাত বুকে আড়াআড়িভাবে গুজে বলে, আমি বলছি তাই। মায়েরা রেগে বলে, আপনার আর কান আপনি ধরুন। ইরফান মায়েরা হাত থেকে তার ফোন কেড়ে নিয়ে বলে, মায়েরা ইরফানের হাত ধরে বলে, না না, কল করবেন না, ধৈর্য ধরছি। ইরফান গম্ভীর গলায় ফার্স্ট। মায়েরা অসহায় মুখ করে বলে, আপনার কান ধরে। মায়েরা চোখ পাকিয়ে তাকায় মায়েরার দিকে, এই বাদরকে কি করা উচিত? মায়েরা মেকি হেসে বলে, ওভাবে তাকাচ্ছেন কেন? আমি কান ধরছি। কথাটা বলে ইনোসেন্ট ফেস বানিয়ে আলতো হাতে তার দোকান চেপে দিল। মনে মনে বেরিয়ে বলে, আপনাকে যদি করলার জুস না খাওয়াইছে আমার নামও মায়েরা না, খারাপ লোক। ইরফান চোখ ছোট ছোট করে বলে, কি বলছো? মায়েরা দুদিকে মাথা নেড়ে বলে, কিছু না। ইরফান মনে মনে হাসলো, নিজেকে স্বাভাবিক করে বলে, আর বাদরামি করবো না। মায়েরা কিছু বলে না। ইরফানের উপর রাগ লাগছে, তাকে জোকার বানানো হচ্ছে। মায়েরা চুপ দেখে ইরফান তার ফোন স্ক্রল করতে করতে বলে, বুঝেছি তুমি পড়তে চাইছো না। মায়েরা সাথে সাথে বলে, এটা আর বাদরামি করবো না। ইরফান তার ফোনের ক্যামেরা অন করে মায়েরার দিকে তাক করে। মায়েরা বোঝে। ইরফান গম্ভীর হলে আবার বলো। মায়েরা দাঁত কটমট করে তাকায় ইরফানের দিকে, অসভ্য লোক, তার সাথে কেমন করছে? ইরফান গম্ভীর করলো, ফার্স্ট বলো। মায়েরা মুখ ছোট ছোট করে বলে, আর বাদরামি করবো না। ইরফান ঠোঁট বাঁকালো, ক্যামেরা অফ করে ফোন প্যান্টের পকেটে রেখে মায়েরাকে টেনে ধরলো। মায়েরা মুখ ফুলিয়ে রেখেছে। ইরফান মায়েরার
মুখ উঁচু করে মৃদু হেসে বলে, কিউট লাগছে। মায়েরা বুঝলো সে কান ধরেছিল তখনকার কথা। খারাপ লোক। রেগে বলে, আর আপনাকে হনুমানের মতো লাগছে। মায়েরা ইরফান কিছু বলল না। মায়েরা হিজাবের নিচ দিয়ে হাত দিয়ে মায়েরার গলার ভাঁজে হাত রাখে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়েরার পুরো মুখ দৃষ্টি বুলে ঠান্ডা গলা বলে, হ্যাঁ, হাজব্যান্ডের প্রশংসা করতে হয়, বুঝেছে বউ? মায়েরা দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান বাঁ হাতে মায়েরার পিছন দিক থেকে এনে মায়েরার চিবুকে হাত রেখে মায়েরার মুখ তার দিকে এগিয়ে আনে। মায়েরা ইরফানের দিকে তাকায়। ইরফান চোখের পলকে বেশ কিছুক্ষণ পর মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা ইরফানের বুকে মুখ লুকায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর গাড়ি এসে দেয়। বাড়ি পৌঁছায় মায়েরাকে একইভাবে তাকে জড়িয়ে থাকতে থাকে মৃদুস্বর, বাটফ্লার বাসায় আসি, ফার্স্ট ভেতরে যাও, আমি আমার অফিস যেতে হবে। মায়েরা মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়েরার দিকে চেয়ে আছে। দুজনে চোখাচোখি হয়ে। মায়েরা ইরফানকে ছেড়ে সোজা হয়ে বলে, মৃদুস্বরে বলে, আপনি কখন আসবেন? ইরফান একটু ভেবে বলে, বলতে পারছি না। হোয়াট? মায়েরা মিনমিন করে বলে, আজকে একটু 9টার মধ্যে আসবেন। কথাটা বলে মায়েরা মাথা নিচু করে নেয়। সে এভাবে কখনো বলেনি ইরফানকে, তাই কেমন যেন লজ্জা লাগছিল। ইরফান অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান মায়েরাকে টেনে শক্ত করে দু হাতে জড়িয়ে নেয়। এরপর মায়েরা গলার সাথে গাল লাগিয়ে মৃদু স্বরে বলে, আসবো বউ। মায়েরা ঢোক গিলল। ইরফান মৃদু হাসলো। তার তো যেতে ইচ্ছা করছে না, আসবে কি? মায়েরা গালে ঠোঁট দাবিয়ে রাখে। এর ওভাবে বেশ অনেকক্ষণ। এরপর মায়েরাকে নিয়ে গাড়ি ধরে বের হয়। মায়েরাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিয়ে মায়েরা ইরফানের দিকে একবার তাকে দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। ইরফান দু হাতের প্যান্টের পকেট রেখে মায়েরা প্রস্থান দেখলো। মায়েরা তার শাশুড়ি থেকে জেনে ইরফানের পছন্দের একটি খাবার রান্না করলো। এই নাম সে আগে শোনেনি। কিমচি ফ্রাই রাইস। ফ্রাই রাইস তো শুনেছিল, কিন্তু কিমচি শোনেনি। রুমা নওয়াজের কাছ থেকে ইরফানকে এই খাবার মাঝে মাঝে তিনি রেঁধে খাওয়ান। ইরফান বেশ পছন্দ করে। আরও কিছু খাওয়ার হচ্ছে, কিন্তু মায়েরা এই একটা খাবার রাখতে জীবন শেষ। সে তার শাশুড়ি থেকে দেখে দেখে নিজে রেঁধেছে। রান্না তো সে একদম কাঁচা। তার মা তাকে কখনো রান্নাঘরে যেতে দেয়নি। ভাতের পানি কতটুকু দিতে হয় মেয়েটা এতটুকু জানে না। তার মা কখনো কোনো কাজে হাত লাগাতে দেয় না। মারা কথাগুলো ভেবে হাসলো। এদিকে রান্না অপটু হয়। যা রান্না করছিল সেই খাবার ততটা ভালো হয়নি। যদিও তার শ্বশুর শাশুড়ি প্রশংসা করছে, কিন্তু মায়ের অত ভালো লাগেনি। তার মধ্যে তার ডান হাতের কবজির উপর দিকে বেশ খানিকটা জায়গা তেল ছিটে এসে পড়ে গেছে। রুমা নওয়াজ মলম দিয়ে দিয়েছেন, তবুও জ্বলছে। মায়েরা বেডের উপর বসে আছে। ঘড়িতে সময় 8টা। মায়েরা বেড থেকে নেমে ওয়াশরুমে গিয়ে উজু করে নেয়। এরপর আবার হাতে মলম দিয়ে এশার নামাজ পড়ে যায়। নামাজ শেষে ঘরের দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে কভার থেকে কফি ব্রাউন কালারের সিল্কের শাড়ি বের করে সামনে নিয়ে শাড়ি সুন্দর করে জড়িয়ে নেয় মায়েরা। কুচি করে পড়েছে। বাম কাঁধে আঁচল ছেড়ে দেয়। শাড়ি পরা শেষে আয়না থেকে পিছনে গিয়ে নিজেকে দেখলো। ভালো লাগছে। এরপর বিয়েতে পাওয়া অনেক অনেক সাজার জিনিস পেয়েছে। তার মধ্যে প্রায় অর্ধেকটা বের করে এত এত জিনিস দিয়েছিল ইরফানদের বাড়ি থেকে। মায়েরা প্রথম দেখে মাথায় হাত তুলে বসেছিল। মনে হয়েছে তাকে দোকান তুলে এনে দিয়েছে সবাই মিলে। এসব ভাবনা রেখে মায়েরা খুব সুন্দরভাবে নিজেকে সাজায়। চুলগুলো হাতে খোপা করে নেয়। নিজেকে পরিপাটি করে মায়েরা ঘড়িতে দেখলো 9টা 10 বাজে। ইরফান হয়তো এখনই আসবে। মায়েরা ব্যস্ত হাতে সব গুছিয়ে রাখলো। গত 2.5 ঘন্টা যাবৎ মায়েরা উদাস হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছে। ইরফান আসেনি। মায়েরা এত মন খারাপ কখনো হয়নি। আসলো তো এভাবে কখনো অপেক্ষা করেনি ইরফানের জন্য। ইরফান তো বলেছিল আসবে, তাকে বলে মানুষটাকে ভুলে গেল। মায়েরা ইরফানকে অনেকবার কল করলো, আবার কলটাও রিসিভ করেনি ইরফান। মায়েরা আবারও ইরফানকে কল দেয়। এরপর কল কেটে যায় উপাস থেকে। মায়েরা না পেরে ফুপিয়ে কেঁদে ওঠে, আসবে না। তখন বললো কেন আসবে, আর এখন ফোন তুলছে না কেন, আবার কেটে দেয়। মায়েরা দু হাতে চোখ মুছে ফাড়ার ফোনে কল দেয়। ফাড়া বেডের উপর বসে খাচ্ছিল। পাশে শুদ্ধ বসে কথা বলছে নাসিমের সাথে। কথা বলার ফাঁকে ফাঁকে ফাড়াকে জ্বালায়। ফাড়া রেগে তাকায়। মনে হচ্ছে এই লোক বাচ্চা। শুদ্ধ হাসতে হাসতে বলে, হঠাৎই ফাড়ার দিকে তার ডান হাত এগিয়ে নিলে ফাড়া নিচু হয়ে শুদ্ধর হাতে কামড় দেয়। শুদ্ধ চেঁচিয়ে বলে, ও মাগো রাক্ষসী, এই রাক্ষসী আমার হাত ছাড়ো। ফাড়া শুদ্ধর হাত ছেড়ে রেগে বলে, ইরফান ফার্স্ট এড বক্স চেক করে দেখলো ঘুমের ওষুধের পাতা ভরা, একদম ফাঁকা। শুকনো ঢোক গেল। মেঝেতে অনেকগুলো ওষুধ পড়ে আছে মায়েরা হাত থেকে।
সে ঠিক করে বুঝতে পারছে না মায়েরা কয়টা ওষুধ খেয়েছে। এত অসহায় লাগছে নিজেকে। তার বার্ড ফ্লু তার কাছে সময় চেয়েছিল, কিন্তু সে তার বার্ড ফ্লুকে সময়টুকু দিতে পারল না। সময় নষ্ট না করে মায়েরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরোয়। তার বাবা মাকে আর ডাকেনি। হসপিটালে নিয়ে জানলো মায়েরা 4টা ঘুমের ওষুধ খেয়েছে, তেমন কোনো প্রবলেম হয়নি। ডক্টর কিছু ওষুধ দিয়েছে আর মায়েরা ঘুমাবে, এতে ঘাবড়ানোর কিছু নেই। আর বলছে মায়েরা অতিরিক্ত দুর্বলতায় জ্ঞান হারিয়েছিল, বেশি বেশি খাওয়াতে হবে। এরপর ইরফান মায়েরাকে নিয়ে আবার বাড়ি ফিরে এসে ইরফান তার অফিস থেকে 8টা 10-এ বেরিয়েছিল। সে তো তার বার্ড ফ্লুর কথা অনুযায়ী আরও দ্রুত আসতেছিল। মায়েরা তার কাছে এর আগেও অনেক কিছু চেয়েছে, কিন্তু কখনো সময় চায়নি তার কাছে। ইরফানের মনে হয় মায়েরা তার কাছে সবচেয়ে দামি জিনিসটাই চেয়েছে। সবচেয়ে দামি জিনিস আর কী হয়? ভালোবাসার মানুষের থেকে পাওয়া সময়টুকু তো সবচেয়ে মূল্যবান। অফিস থেকে বেরিয়ে ইরফান সর্বপ্রথম একটা ঘড়ির শোরুমে যায়। কসিও ব্র্যান্ডের একটা কাপল ঘড়ি কিনে নেয়, যার প্রাইস 1,40,000। ইরফান ঘড়ি দুটো নিয়ে আর একটা শোরুমে গিয়ে সেখান থেকে 30টি ফটো অ্যালবাম কিনে নেয়। গত 1 বছর ধরে মায়েরা কতবার পিক এঁকেছে সেগুলো অ্যালবামের মধ্যে সাজাবে। ইরফান মনে আছে যাদের বিয়েতে তার রিলেটিভরা অনেকে মায়েরাকে অনেক কিছু পাশাপাশি চুড়িও দিয়েছিল। ইরফান মনে হয় মায়েরা হয়তো চুড়ি সবচেয়ে বেশি পছন্দ। ইরফান তার ভাবনা অনুযায়ী গিফট শপে 30 ইঞ্চির একটি চুড়ির বক্স কিনে নেয়, যার ভেতরে 60 ডজন চুড়ির সেট আছে। রেশমি চুড়ি, কাঁচের চুড়ি, আরও বিভিন্ন ধরনের চুড়ি আছে। সবশেষে মায়েরার জন্য একটা ডায়মন্ড রিং নেয়, সাথে 5টি বেলি ফুলের গাছা। এরপর সব জিনিসপত্র গাড়ি ব্যাক সিটে রেখে সামনে ডোর খুললে হঠাৎ ঘাড়ের কাছে কেমন চিনচিনি ব্যথা। এরপর আর কিছু মনে নেই ইরফান। যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে হসপিটালের বেডে পায়। ফোন খুঁজলে পায় না। বেড থেকে নামলে ডক্টর এসে ইরফানের কাঁধে হাত রেখে কেমন আছো বাবা? ইরফান কিছু বুঝতে পারলো। মৃদু আঙ্কেল আমি এখানে। ভদ্রলোক চিন্তিত কণ্ঠে বলে আমি তোমাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে এসে তুমি কি নাও বাবা? ইরফান বিস্মিত দৃষ্টিতে তাকায়। সে ইম্পসিবল। ইরফান দৃঢ় কণ্ঠে বলে আমি সিগারেট ছাড়া কিচ্ছু ছুঁয়ে দেখি না। কী সব বাজে কথা বলছেন? ভদ্রলোক মৃদু স্বরে ওকে বুঝেছি, তোমাকে হয়তো আমি এর আগে কোথাও দেখেছি বিজনেস পারপাসে, ঠিক মনে নেই। একটু থেমে বলে আমার মনে হয় তোমাকে কেউ অজ্ঞান করে ইঞ্জেকশনের সঙ্গে পুশ করে দিয়েছিল। ইরফান তো এত অবাক হয়, বলার মতো টাইম পায় না। এরপর ইরফান আর 1 সেকেন্ডও টাইম নষ্ট না করে বেরিয়ে যায়। কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। তাকে দ্রুত ট্রিটমেন্ট করার কোনো প্রবলেম হয়নি, বাট এই কাজ কে করলো? তার তো কোনো শত্রু নেই। যেই করুক তার জীবন সে জাহান্নাম বানিয়ে দম নেবে। কোন কাজ এই করেছে বেয়াদবটার জন্য তার বাটফ্লোরের কাছে আসতে পারে না। হঠাৎ কিছু মনে পড়তে রাগে চোয়াল শক্ত হয়েছে। সে যখন ফটো অ্যালবামের শোরুমে গেছে তখন সৌভিকের সাথে দেখায়। বেশ কয়েক মাস আগে সৌভিক মায়েরাকে নিয়ে বাজে কথা বলেছিল। ইনফ্যাক্ট মায়েরার 18 বছর নয় বলে সে ভার্সিটির লেকচারের পদ থেকে বাদ হয়ে যাবে এমন হুমকি পেয়েছিল। যদিও ইরফানের কিছুই করতে পারেনি, কিন্তু ইরফান তো চুপচাপ এসব হজম করার ছেলে নয়। সে সৌভিকের অবস্থা সাহেলের চেয়েও খারাপ করে দিয়েছিল। এত মাস সৌভিক হসপিটালে পড়েছিল, হয়তো কিছুদিন আগে সুস্থ হয়েছে। এর আগে ফারাকে নিয়ে কটু কথা বললে শুদ্ধর হাতে মার খেয়েছিল। ইরফানের হাতে আধা পঙ্গু হয়ে হসপিটালে কাটল। সুস্থ হয়ে সরাসরি ইরফানের দিকে হাত বাড়িয়েছে। ইরফান সৌভিকের ভাবনা আপাতত ফেলে রেখো, ওকে তো দেখে নিবে। আপাতত তার মায়েরাকে করা কাজে রাগ লাগে, নিজেকে অসহায় লাগে। তার বউটা এমন কেন? সে ইচ্ছে করে এমন বাটফ্লাওয়ার কাছে আসেনি, এমন কখনো হয়েছে? অথচ মেয়েটা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, হাতে আরও কতগুলি ছিল, সেগুলো সব খেয়ে নিতে কিছু হতো, বা যেটুকু খেয়েছে এতেও যদি কোনো বড় প্রবলেম হতো। মায়ের আর ঘুমন্ত মুখ পানে চেয়ে ইরফান, মেয়েটা কি তাকে কখনো বুঝবে না? এখন সময় রাত 3টা 30। মায়েরা জেগে ছিল, কিন্তু কয়েক মিনিটের মাঝে সে আবার ঘুমিয়ে যায়। ডক্টর মায়েরার ঘুমের ওষুধের রিয়াকশন নষ্ট হওয়ার মেডিসিন দিয়েছে, যার ফলে মায়েরার ঘুম হালকা হয়। পিট পিট করে চোখ মেলে তাকায়। তার দিকে ঝুঁকে আছে ইরফান। ইরফানকে দেখে মায়েরা শোয়া অবস্থায় ধীরে ধীরে উঠে। ঘুম জড়ানো কণ্ঠ বললে আপনি কখন এসেছেন? ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে দেখে। মায়েরা ইরফানের কাঁধে মাথা রেখে বলে আমি আপনার জন্য অনেক অপেক্ষা করছিলাম, আপনি আসেননি কেন? ইরফান কিছু বলল না। মায়েরা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে কথা বলছো না কেন? কী হয়েছে? ইরফান তবুও কিছু বলল না। মায়েরা আগে ঘুম ভাঙলে ঘুমের ঘোরে মেয়েটার কিছু মনে নেই। সে ভেবেছে ইরফান মাত্র এসেছে আর সে ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, তাই
একটু একটু ঝিমোচ্ছে। মায়েরা ইরফানের গালে হাত দিয়ে বলে, আমি কিন্তু আপনার উপর রাগ করছি শিশ্বাস। ইরফান হঠাৎ মায়েরার আঁকড়ে ধরে মায়েরাকে টেনে তার কোলে বসায়। সময় পেলে মায়েরা মনে হয় ইরফান তার উপর রাগ যাচ্ছে। মায়েরা ছটফট করে, ইরফান ছাড়ল না, বরং হাতের বাঁধন দৃঢ় করে। মায়েরা তার দুহাতে ইরফানকে ঠেলতে সরাতে চায়, কত শত খামচি দেয়, বেচারি এক চুলো পরিমাণ নড়াতে পারে না। প্রায় অনেকটা সময় পর ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মুখে নোনতা স্বাদ লাগলে তা গিলে নেয়। মায়েরা ছাড়া পেতে দু হাতে তার মুখ চেপে ধরে, পুরো জন্তুর মতো আচরণ করছে ইরফান তার সাথে। ইরফান কিছু বলল না। মায়েরা তার কোল থেকে নামিয়ে নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে বেডে সডং হয়ে শুতে পড়ে। মায়েরা ইরফানকে দেখলো, সে বুঝতে পেরেছে সে 4টে ঘুমের ওষুধ খেয়েছিল। ইরফান বুঝতে পেরে এই জন্য তার উপর রেগেছে, কিন্তু সে ইরফানের উপর অভিমান করে 4টে ঘুমের ওষুধ খেয়েছিল 4 দিন ঘুমাবে বলে। এটাই কি আর কি হয়? রাগ তো তার করার কথা ছিল। ইরফান তাকে রাগ দেখাচ্ছে, সেও উল্টো হয়ে শুয়ে পড়লো। সে এত করে কষ্ট করলো, সব পানি হয়ে গেলো, আর এই লোক তাকে রাগ দেখাচ্ছে। কিন্তু মায়েরা ভাবে তার চোখে ঘুম নেই কেন, সে তো 4টা ঘুমের ওষুধ খেয়েছে। তাহলে পাশ ফিরে ইরফানের দিকে তাকালো। ইরফান যেভাবে চুপচাপ স্ট্যাচু হয়ে শুয়েছে। মায়েরা মলিন মুখে ইরফানের দিকে চেয়ে রইল। বেশ অনেকক্ষণ যাবৎ এপাশ ওপাশ করে ভীষণ অশান্তি লাগছে। থাকতে না পেরে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ডাক ইরফানকে ডাকে, শিশলা। ইরফান মায়েরা হাত ঝাড়া দিয়ে সরিয়ে দাঁতে দাঁতে বলে, আর একবার আমাকে টাচ করলে হাত ভেঙে ফেলবো বলে দিলাম, যাও মেডিসিন নিয়ে ঘুমাও। কথাটা বলে ইরফান আবারও ভঙ্গিতে চোখ বুঝলো। মায়েরা চোখ জোড়া ছলছল করে। সে বুঝেছে তার ওষুধ খাওয়ার জন্য ইরফান খুব রেগে গেছে, কিন্তু ইরফান যে তাকে কথা বলল সে বেলায় কিছু না। মায়েরা ফোপানো কণ্ঠে বলল, আমি আপনার জন্য রাত থেকে হাত পুড়িয়ে ফেলতে, আপনার জন্য সেজেছি কত কষ্ট করে, আর আপনি আসেননি। তো আমি কি করবো? আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছিলাম, কিন্তু আপনি আমার উপর রাগ করছেন কেন? ইরফান মায়েরা কথা শুনে দ্রুত উঠে পড়ে, এগিয়ে এসে মায়েরা হাত ধরে নরম করে বলল, কোথায় পড়ে গেছিল বাটফ্লার? মায়েরা কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকায়, হাত এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান দেখলো মায়েরা ডান হাতের এক জায়গায় কেমন লাল হয়ে গেছে। ইরফান অসহায় চোখে তাকালো। বেড থেকে নেমে ড্রয়ার থেকে মলম এনে মায়েরার হাতে মলম লাগিয়ে দেয়। এরপর মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা তার দিকে চেয়ে আছে, চোখে মুখে পানির ছিটি ফোটা, ঠোঁট জোড়া ফুলে আছে। ইরফান দু হাতে মায়েরার চোখ মুখ মুছে নেয়, মায়েরাকে টেনে তার কোলে বসে দেয়। মুখ এগিয়ে নিলে মায়েরা দু হাতে তার ঠোঁট জোড়া চেপে ধরে মিনমিন করে বলে, জ্বালা জ্বলছে। ইরফান মায়েরার হাত সরিয়ে মৃদু স্বরে বলে, আদর করব? কথাটা বলে মায়েরা আঁকড়ে ধরে। মায়েরা শান্ত হয়ে থাকে ইরফানের দিকে। সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান রেডি হয়ে নেয়। টি টেবিলের উপর প্লেটে কিছু ঢাকা থেকে রাতে মায়েরার কথা মনে পড়লে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলছে। ইরফান এগিয়ে গিয়ে উপরের প্লেট সরিয়ে দেখলো কিমচি ফ্রাইড রাইস। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকালো। মায়েরা এক কোণায় গুটিসুটি হয়ে ঘুমিয়েছে। ইরফান ডিভাইনের উপর বসে দু হাতে শার্টের হাতা গুটিয়ে প্লেটে থাকা চামচ দিয়ে ফ্রাইড রাইস মুখে দিল। দুবার মুখ নাড়ে, চোখ বড় বড় হয়ে যায়, মনে হচ্ছে মরিচ ছাড়া কিছুই দেয়নি। তখনই মায়েরা ঘুম ভেঙে ঘাড় বাঁকিয়ে ইরফানের হাতে রাখা প্লেট দেখে মায়েরার মুখে হাসি ফুটে উঠল। ইরফান ঝাল সহ্য করে না পেরে তার হাতের প্লেট রাখতে গিয়ে মায়েরাকে তার দিকে চেয়ে থাকতে দেখে ইরফান ঢোক গেল। মায়েরা রান্না করতে গিয়ে তার হাত পুড়ে ফেলেছে। প্রথমবার হয়তো ওই কোরিয়ান আইটেম রান্না করছে। ইরফান দাঁতে দাঁত চেপে ঝাল হজম করে নিল। খাওয়া থামালো না, বরং দ্রুত হাতে খাবার তুলে না চিবিয়ে কোনো রকম গিলছে। মায়েরা শোয়া থেকে উঠে বসে বিচলিত কণ্ঠে আস্তে খান, গলায় বেঁধে যাবে তো। ইরফান শুনল না। কোনো রকম প্লেটে সবটুকু খেয়ে আশেপাশে পানি খুঁজে পায়নি। আর দোকান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। ডিভাইনের উপর থেকে ব্লেজারটা গায়ে জড়াতে জড়াতে রুম থেকে বেরিয়ে গেল। মায়েরা ভাবলো ইরফান হয়তো অফিসে লেট হচ্ছে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। মায়েরা বেডরুম থেকে দেখে ওয়াশরুমে যায়। ইরফান বড় বড় পা ফেলে নিচে নেমে ড্রয়িং রুমে তার আম্মুকে দেখে বহু খুশি। আম্মু, ঝাল কমানোর কিছু আছে? রুমানা ছেলেকে দেখে অবাক হলেন। ইরফানের চোখ দুটো লাল হয়ে গেছে। ইরফান তার মাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে, আম্মু প্লিজ ফার্স্ট কিছু দাও। রুমানা ফ্রিজের দিকে যেতে যেতে বলে, ঝাল খেতে পারো না, খেয়েছো কেন? আর খেলেই বা কি? ইরফান কিছু বলল না। রুমানাজ ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল এনে ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান তার মায়ের হাত থেকে পানির বোতল নিয়ে ঢক ঢক করে পানি খায়। রুমানাজ ভুরু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। তিনি তো ইরফানকে কিছুই খেতে দেননি, উল্টো তো ইরফানের জন্য খাবার রেডি করে টেবিলে সাজিয়েছে, কিন্তু ইরফান উপর থেকে ঝাল কী করে খেয়ে আসলো? মায়েরা বাথরুমে করে আবার মরিচ খাইয়েছে নাকি?
ইরফানকে। ব্যাপারটা ভেবে বিরক্ত হলো। এই বয়ম থেকে কিছু গুড় হাতে করে ইরফানকে বলল, হা করো। ইরফান গুড় চিনি এসব দেখলে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু আজ তার কানতালি লেগেছে। মনে হয় পুরো নাক, কান, মুখ, জিভা সবখানে মরিচ লেগে গেছে। কোনো কথা না বলে মায়ের হাত থেকে গুঁড়োটুকু খেয়ে নেয়। রুমানাজ বিরক্ত করে বলে, মায়েরা তোমাকে মরিচ খেয়েছে? ইরফান মায়ের দিকে চেয়ে মুখের গুড়টুকু গিলে বলে, এখন আগের চেয়ে একটু ভালো লাগছে, ঝালটা কমেছে মনে হচ্ছে। ইরফান ছোট করে বলে, নো। এরপর আর একটু পানি খেয়ে বোতল টেবিলের উপর রেখে বাইরের দিকে যায়। রুমা নওয়াজ বলে, খেয়ে যাও। ইরফান ছোট করে বলে, খেয়েছি। রুমা নওয়াজ কিছু বলল না। মায়েরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কালকে রান্না করা খাবারগুলো ফ্রিজ থেকে বের করে রান্নাঘরে গিয়ে গরম করে। এরপর ডাইনিংয়ে বসে ফ্রাইড রাইস একবার মুখে দিয়ে কয়েকবার চিবোতে তার চোখ বড় বড় হয়ে যায়। মুখ থেকে উগলে ফেলে চোখ। টেবিলের উপর পানি খুঁজলে পানি পায় না। রুমা নওয়াজ মায়রাকে অমন ছটফট করতে এগিয়ে গিয়ে বলে, কী হয়েছে মায়রা? মায়রা দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে ফ্রিজের সামনে বসে পানি খায়। রুমা নওয়াজ চিন্তিত মুখ হয়ে বলে, ইরফানও একই হাল, মায়েরারও একই হাল, এই যে হয়েছেটা কি? মায়েরা পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর বোতল ফ্রিজে ঢুকে রুমা নওয়াজের সামনে দাঁড়িয়ে বলে, মা, আমার রান্না তো শুধু মরিচ আর মরিচ, আপনি আর বাবা কী করে খেয়েছেন? রুমা নওয়াজ অবাক হয়ে বলে, আমরা দুজনে ঝাল অনেক কম খাই বলে তুমি তো মরিচ সামান্য দিয়ে রেঁধেছিল, এরপর আবারও দিয়েছিলে না? মায়ের মনে পড়েছে, হায় রে হায়, সে তো শ্বশুর শাশুড়িকে মিষ্টি ফ্রাইড রাইস তুলে দিয়েছিল, এরপর একটু মরিচ গুঁড়ো দিয়েছিল। ইরফান ঝাল কম খায়, সেজন্য তার মাপ অনুযায়ী কমে দিয়েছিল। উমা, তো তারও তো খাওয়ার অযোগ্য হয়েছে। সে এত ঝাল খায়, অথচ সে নিজেই এটা মুখে নিতে পারল না। এজন্য ইরফান দ্রুত ওকে মারায় এত খারাপ লাগলো। সে একটা কাজও ঠিক করে করতে পারে না। মানুষটা কীভাবে খেয়েছে এসব? ছুঁড়ে ফেলেনি কেন? মায়েরা কাঁদতে ইচ্ছে করলো। রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ফেলে, বুঝেছি, না বুঝে মরিচ বেশি দিয়ে ফেলেছ। এরপর থেকে সব আমার থেকে শিখে নেবে, আস্তে আস্তে শিখে যাবে, বুঝেছো? মায়েরা মাথা নেড়ে সম্মতি দিল। কোথায় যাচ্ছ? শুদ্ধ নিজেকে পরিপাটি করে ফাড়ার দিকে এগিয়েছে। এসে বলে, নাসিম আসছে। ফারা অবাক হয়ে বলে, আজকে আসছে? তার মাও আসবে নাকি নাসিম ভাই একাই? শুদ্ধ এসে বলে, মাকে নিয়ে, সাথে আমার জন্য একটা বিদেশি বউ নিয়ে আসে। কি যে কিউট হবে পাখি, তোমার সাথে হবে। তুমি ওকে সখী বলে ডাকবে, কেমন? তুমি যেহেতু বড় বউ, তাই তোমার কাছে থাকবে 4 দিন, আর তার কাছে থাকবে 3 দিন, হবে না পাখি? ফারা চোখ জোড়া ভিজে ওঠে। মজা করতে করতে সেই বউয়ের সাথে থাকবে সেটা বলছে। ফারা কিছু বলল না, সব সময় রেগে যায়। আর ভালো লাগলো না। শুদ্ধর সামনে থেকে সরে গিয়ে বেডের কোণায় উল্টো হয়ে শুয়ে পড়লো। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। কি হলো? তার বউটা রাগলো না কেন? তার বউ তো এত ঠান্ডা না। এগিয়ে গিয়ে ফাড়ার পাশে গিয়ে ফাড়ার গা ঘেঁষে পড়লো। ফাড়া এবারও কিছু বলল না। শুদ্ধ মাথা উঁচু করে দেখলো বালিশ ভিজছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো। আহা, সে তো বউটাকে রাগাতে চেয়েছিল, কাঁদাতে নয়। ফাড়াকে টেনে ঘোরালো। দুহাতে ফাড়াকে জড়িয়ে ধরল। ফাড়া তাকায় না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে বলল, আমাকে ভালোবাসো, এত কাঁদো? ইস, বহুত শান্তি পাই বউ, কাঁদলে তোমার অনেক সুন্দর লাগে, জানো ফাড়া পাখি? ফাড়া এবার চিল্লিয়ে ওঠে, যদি তোমাকে বিয়ে না করে আরেকজনের সাথে বিয়ে করে তার সাথে শুয়ে থাকতাম, তুমি সেভাবে নিশ্চয় কাঁদতে, তখন তোমাকে সুন্দর লাগলো, আর আমার প্রতি ভালোবাসার প্রুভ হতো। শুদ্ধ রেগে ফাড়ার গাল চেপে ধরে রাগান্বিত করে, থাপ্পড় খেতে চাও? এসব কী কথা? অন্যকে নিয়ে এসব কথা কোন মুখে আনছো? আজ তো রাখবো না বলে দিলাম। ফাড়া চোখ বুজে নেয়, ভাঙা গলে বলে, নিজে যখন বলো তখন কিচ্ছু না, তখন আমার কান্না তোমার ভালো লাগে, আর আমি বললে সব দোষ হয়ে যায়। শুদ্ধ ফাড়ার কপালে চুমু এঁকে বলে, আর বলবো না, সরি পাখি। ফাড়া কিছু বলল না। শুদ্ধ মৃদু হেসে ফাড়া সারা মুখে ছোট ছোট চুমু এঁকে দেয়। তাহলে তোমাকে সুখে কাঁদায় পাখি, এখন থেকে শুধু অতি সুখে কাঁদবে। এরপর ফাড়ার গলায় চুমু এঁকে বলে, তোমাকে কাঁদলে আমার মারাত্মক ভালো লাগে বউ, কী করবো? ফাড়া শুদ্ধকে ঠেলে বলে, নাসিম ভাইয়া আসছে বললে, যাও, ছাড়ো আমায়। শুদ্ধ ফাড়ার উপর আশ্রয় হয়ে বিরক্ত করে বলে, আমাদের মধ্যে ওই শালা কোথা থেকে আসছে, জ্বালিও না তো আমায়। কথাটা বলে ফাড়াকে টেনে নিয়ে যায় নিজের দিকে। ফাড়া শক্ত হয়ে থাকে, দু হাতে শক্ত করে ফাড়াকে জড়িয়ে ধরে রেখেছে। এই দেখ, প্রমিস করছে পাখি, আর এসব টপিকে কাঁদাবো না, একটু স্বাভাবিক হ। কথাটা বলে ফাড়া আঁকড়ে ধরে। কিছু সময় পেরোলে ফাড়া নিজেও শুদ্ধকে জড়িয়ে নেয়। শুদ্ধ হাসলো। ফাড়া ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে ফাড়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার ফাড়া পাখি খুব ভালোবাসি। ঘড়িতে 8টা বাজে।
দীর্ঘ 1 বছর পর নাসিম বাংলাদেশের মাটিতে পা রাখল। পাশে তার মা। নাসিম তার অফিসের লোককে কল করে গাড়ি এনে রেখেছে। ভদ্রলোকের নাসিমের কথা অনুযায়ী এয়ারপোর্টে গাড়ি এনে রেখেছিল। নাসিম তার মাকে গাড়িতে বসিয়ে দেয়, লাগেজ গাড়ির ডিকিতে বসে। এরপর মাকে বলে একটু সাইডে গিয়ে ফোন করে শুদ্ধকে কল করে নিতে। শুদ্ধ নাসিমকে ডাকে। নাসিম মাথা তুলে তাকায়। শুদ্ধ আর ফাইজকে দেখে মুখে হাসি ফুটে উঠছে। নাসিম এগিয়েছে। শুদ্ধ আর ফাইজ এগিয়ে গিয়ে দুজনের সাথে নাসিমকে জড়িয়ে ধরে। নাসিম মৃদু সে একটু পর দুজন নাসিমকে ছেড়ে দেয়। ফাইজ জিজ্ঞাসা করে আসতে কোনো প্রবলেম হয়েছে কিনা। এরপর শুদ্ধ অসহায় মুখ করে বলে, আমার বিদেশি বউ আনিসনি? ফাইজ পকেট থেকে ফোন বের করে ফারার নাম্বার বের করে বলল, বাংলাদেশের বউটাকে আগে খবর দেই। শুদ্ধ ফাইজের হাত থেকে ফোন কেড়ে নিয়ে, এই ভিলেন, আমি ভালো হয়ে গেছি, তুই আমার বউয়ের কানে বিষ ঢালছিস কেন? নাসিম হেসে বলে, তুই জীবনে শুধরাবি না। শুদ্ধ দাঁত কেলে বলে, আরে না, এবার সত্যি সত্যি ভালো হয়ে যাবো, আমার পাখিটাকে আর এসব বলবো না, আসার আগে প্রমিস করে এসছি। নাসিম কিছু হেসে কিছু বলতে গিয়ে থেমে যায়। তার থেকে কিছুটা দূরে ইরফান দাঁড়িয়ে দেখতে ধীরে ধীরে হাসি মিলিয়ে গেল। ইরফান তার বাইক সাইডে রেখে দু হাতে প্যান্টের গুজে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নাসিমের পানে। নাসিম ঢোক গেল। ইরফান এগিয়ে এসে মৃদু হেসে বলল, কেমন আছিস? পিছন থেকে ইরফানের গলা পেয়ে শুদ্ধ ফাইজ ভূত দেখার মতো চমকে উঠল। ইরফানকে দেখে দুই বন্ধু কেমন ভীত হয়ে যায়। নাসিম চুপচাপ ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও বলল, বলছিস না কেমন আছিস? নাসিম ঢোক গেলে বলল, ভালো, তুই? ইরফান বিদ্রুপ করে বলল, এরকম তিনজন ফ্রেন্ড থাকতে খারাপ থাকার অপশন নেই, আই অ্যাম রাইট। কথাটা বলে ইরফান শুদ্ধ আর ফাইজের দিকে তাকায়। দুজনে অপরাধীর দৃষ্টিতে চেয়ে আছে। ইরফান তাদের কাছে কত করে নাসিমের খোঁজ চেয়েছে, কিন্তু তারা দেয়নি। সবসময় বলেছে জানে না। আজ এরকম একটা পরিস্থিতি পড়ে দুজনে অবস্থা চুরি করে ধরা পড়ার মতো। ইরফান বেশ কিছু সময় তাকিয়ে রইল শুদ্ধ আর ফাইজের দিকে। তার কেন যেন রাগ আসছে না, যেন সে রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছে। মায়েরাকে দেখার পর সে শুধু দুঃখ পেয়েছে আর সেসব ঝেড়েছে রাগ দ্বারা, কিন্তু আজ ক্লান্ত লাগছে। ইরফান, শুদ্ধ, ফাইজ, নাসিম তিনজনে এর দিকে চোখ বুলিয়ে মৃদু হাসলো। আমার আশেপাশে সেলফিশ পার্সনের অভাব নেই, জাস্ট আমি চিনতে লেট করে ফেলি। আমি সবার মতো বেশি কথা প্লাস কথায় কথায় হাসতে পারি না। সবাই আমাকে রোবট কেন ভাবে বলতে পারিস? একটু থেমে বলে, বাট মেবি ট্রুথ, আমি আসলে রোবট। এই যে আমি পাগলের মতো একজনকে খুঁজছি, আর তোরা কি সুন্দর মজা লুচির ব্যাপারটা জানার পর আমায় একটু ডিফারেন্ট রিয়াকশান দেওয়া উচিত, বাট আসছে না কেন? কথাগুলো বলে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে ইরফান। এরপর উল্টো করে যেতে বলে, ইউ আর এ গ্রেট, গুড বাই। শুদ্ধ দ্রুত ইরফানের পিছু ফিরে গিয়ে ইরফানের কাঁধে হাত দিলে ইরফান বিদ্যুৎ গতিতে শুদ্ধর হাত ঝাড়া মারে। ডান হাতে শুদ্ধ শার্টের গলা ধরে রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধ গলা ছেড়ে অপরাধী কোনো সরি সরি, এসব বিহেভ আমার ফ্রেন্ডদের জন্য, নট ইউ। লাস্ট কথাটা তিনজনের দিকে তাকিয়ে বলে, শুদ্ধ, ফাইজ, নাসিম, সবাই ইরফানের বিহেভ যেমন অবাক, তেমনি ভেতরটা কেমন কেউ খামচে ধরছে। ফাইজ এগিয়ে নিলে ইরফান বাঁ হাতে উঠিয়ে বিরক্ত করে, আই রিকোয়েস্ট, সবাই আমার থেকে দূরে থাকো। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার বাইকে বসে চোখ জোরে ঝাপসা ঠেকলো। লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে বাইক স্টার্ট দেয়। নাসিম দুর্বল কণ্ঠে আবার ডাকলো ইরফানকে। আওয়াজ বেরোল না ছেলেটা। শুদ্ধ ঠেলে বলে, তুই বাইক এনেছিস, যা যা, ওই অ্যাক্সিডেন্ট করবে। শুধু দ্রুত তার বাইকে বসে বাইক চাপা দেয়। ইরফান বাইক স্পিড আরও বাড়ায়। কিছুক্ষণ নির্জীব গলা বলে, কিছু হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলি গলা। ইরফান বাড়ি ফিরে দুর্বল পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। ঘরে এসে চারপাশে চোখ বুলে মায়েরাকে না পেয়ে ভুরু কুচকায়। পেন্টিং রুমের দরজা খোলা ইরফান এগিয়ে গিয়ে দেখলো মায়েরা চেয়ারে বসে বলে, পিঠ ফিরিয়ে রাখা মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা হয়তো কিছু আঁকছে। মেয়েটা আঁকার প্রতি বেশ ভালোই ঝোঁক আছে। তার মনে পড়লো মায়েরা এত জটিল রোগ তার থেকে লুকিয়ে ফেলার কথা। গতকাল ঘুমের ওষুধ খেয়ে তার সাথে আবার ডিস্টেন্স ক্রিয়েট করতে চাওয়া, সাথে তার তিনজন ফ্রেন্ড তাকে ফ্রেন্ডের নামে ফ্রেন্ড বানিয়ে, সব মিলিয়ে ইরফান নিজেকে নিজের কাছে ভীষণ ভ্যালুলেস লাগলো। চাপা শ্বাস ফেলে পিছনে এসে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর উদাম শরীরে ডিভাইনের উপর গিয়ে চুপচাপ বসে, মাথার পিছন দিকে ঠেকিয়ে দুহাত আড়াআড়িভাবে গুজে রাখে। অন্য দিনের মতো ইরফান আজ মায়েরার কাছে এগিয়ে গেল না। একা থাকতে ইচ্ছে করলো। সকলের প্রতি পাহাড় সমান অভিমান, অভিযোগ
সমান অভিযোগ, আর নিজের প্রতি বিতৃষ্ণা নিয়ে বসে থাকলো ঘরের এক কোণায়। সে কতটা খারাপ হলে, কতটা ভ্যালুলেস হলে তার কাছের প্রতিটি মানুষ বারবার তাকে এভাবে দূরে ঠেলে দেয়। মায়েরা ইরফানের এই বাড়ি রাখার চেষ্টা করছে। হঠাৎ একটা মগজে উড়ে পড়ে যেতে মায়েরার মনোযোগে ব্যাঘাত ঘটে। মায়েরা হাতে তুলে রেখে চেয়ার থেকে উঠে মেঝে থেকে কাগজ কুড়িয়ে নেয়। টেবিলের উপর রাখতে গিয়ে দেখে লেখাটি পড়ে, বাটফ্লাওয়ার, তুমি এত সেলফিশ কেন বলবে? তুমি কি আমায় রোবট ভাবো? বিলিভ মি, আমি রোবট নই। আমার ভেতরে তোমাকে নিয়ে গড়া একটা স্বচ্ছ মন আছে। তুমি আঘাত পেলে আমার সেই মনটা ভীষণ ব্যথিত হয়। মাই হার্ট। তুমি তোমার শীর্ষরাজকে আর কবে বুঝবে বাটফ্লার? লেখাটি পড়ে পুরো 5 বার পড়লো। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়ে পড়লো। গতকাল 4টে ওষুধ খাওয়া ঠিক হয়নি। তার শীর্ষরাজ তাকে কত ভালোবাসে সে তো জানে, তবুও কেন রেগে যায় তার শীর্ষরাজের ওপর? এই যে শীর্ষরাজ কত কষ্ট পেয়ে এই কথাটুকু লিখেছে তা মায়েরা বুঝে। হাতের কাগজ রেখে মায়েরা চোখ খুলছে পাশের রুমের দিকে। ইরফান ডিভাইনের ওপর বসে থাকতে তাকে ভীষণ অবাক হয়। তাদের সম্পর্ক ঠিক হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এমনি হয়নি ইরফান বাইরে থেকে এসে তার কাছে যায়নি। ইরফান কি তার উপর এখনো রেগে আছে? অনেক কষ্ট পেয়েছে? মায়েরার আবার চোখ ভিজেছে। এগিয়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে ভেজা গলা বলে, শীর্ষাস। ইরফান সাথে সাথে চোখ মেলে তাকালো। ইরফানের চোখ দুটো লাল। মায়েরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর মৃদুস্বরে বলে, ইউনো বাটফ্লাওয়ার, সবাই আমাকে অনেক যত্ন করে কষ্ট দেয়, অ্যান্ড বাটফ্লাওয়ার তার শীর্ষাসকে একটু বেশি যত্ন করে কষ্ট দেয়। কথাগুলো বলে ইরফান আবারও চোখ বুজে নেয়। মায়েরা চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান কত কষ্ট পেয়ে কথাগুলো বলেছে, কথাটা ভাবতে মায়েরার কেমন দম বন্ধ লাগলো। মায়েরা এগিয়ে গিয়ে ইরফানের বাহুতে হাত রেখে ভাঙা গলায় বলে, শীর্ষাস, আমি সরি। ইরফান মায়েরাকে নিজের থেকে ছাড়াতে চাইলেও পারল না। মায়েরা সাপের মতো ইরফানের গলা পেঁচিয়ে রেখেছে। ইরফান মৃদু হাসলো। বাঁ হাতে মায়েরার কোমর রেখে ডান হাতে মায়েরার গলার ভাঁজে দিয়ে মৃদু স্বরে ডাকে, বাটফ্লাওয়ার। মায়েরা নাক টানে। ইরফান মায়েরার গালে চুমু ওঠে। মায়েরা মাথা তার গলা থেকে তুলে তার মুখোমুখি করে। মায়েরা কান্না ভেজা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান অসহায় চোখে চেয়ে মায়েরার মুখ মুছে দেয়। মায়েরা গালে হাত রেখে মৃদু স্বরে বলে, কাঁদছো কেন বাটফ্লার? মায়েরা ঠোঁট উল্টে বলে, সরি। ইরফান মায়েরাকে আরো একটু শক্ত করে ধরে বলে, সরি কেন? এ- মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, আপনাকে কষ্ট দিয়েছে তাই? কিভাবে দিয়েছো? মায়েরা মাথা নিচু করে বলে, আর কখনো উল্টো পাল্টা ওষুধ খাবো না, আপনার জন্য অপেক্ষা করব, আর কিছু লুকিয়ে রাখবো না, আর আপনার সব কথা শুনবো। ইরফানের ঠোঁট বাঁকিয়ে হাসলো। বা হাত মায়েরার মাথা খানিকটা উঁচু করে বলে, আমার দিকে তাকাও। মায়েরা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার গালে ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে স্লাইড করতে করতে বলে, আর কখনো কাঁদবে না কখনো, ওকে? মায়েরা ছোট করে বলে, হুম। ইরফান মায়েরা চুলের গুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, ইউ আর মি মি বাটফ্লাওয়ার, আর কখনো তোমার শীর্ষরাজকে হাট করবে না, ওকে? মায়েরা চোখের কোণে পানি জমে। ইরফান মায়েরার মাথা তার বুকের চেপে মায়েরার মাথায় ঠোঁট ছুঁয়ে বলে, কাঁদতে নিষেধ করছি আমি। মায়েরা সামান্য নাক উঁচু করে নাক টেনে বলে, আমি তো ছোট মানুষ, আমি ভুল করলে ক্ষমা করবেন না? না বুঝে ভুল করে আপনাকে অনেক আবারও কষ্ট দিয়ে আপনি আমাকে আর ভালোবাসবেন না? ইরফান শীতল দৃষ্টিতে মায়েরার দিকে তাকায়। ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মায়েরার চোখের বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে দেয়। কপালে শব্দ করে চুমু এঁকে মায়েরার চোখের দিকে তাকিয়ে বলে, বাটফ্লাওয়ার, কষ্ট দিলে। বাটফ্লাওয়ার, কষ্ট দিতে দিতে যদি আমার হৃদয় পুড়িয়ে কয়লা করে দেয়, তবে সেই পোড়া কয়লা জুড়েও আমার মায়েরা পরীর বিচরণ থাকবে। মায়েরা চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। তার শিশলার ভালোবাসার গভীরতা অনুভব করতে গেলে তার কান্না থামে না। ইরফান আবারও আলতো হাতে মায়েরার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, গান শিখছো কোথা থেকে? মায়েরা বাঁ হাতের ইরফানের দাঁড়িয়ে বুলিয়ে ঠোঁট উল্টে বলে, শুনে শুনে এমনি শিখেছি, কিন্তু গেয়েছি আমার শিষ্যরাজের জন্য। ইরফান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আচ্ছা। ইরফানের কথা বলার ধরনে মায়েরা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। ইরফান কাঁধে মাথা রেখে ইরফান মৃদু হেসে বলে, গান শুনতে চাও নাকি শীষ? মায়ের সাথে সাথে ইরফানের কোল সোজা হয়ে বসে ইরফানের দুগালে হাত রেখে উৎফুল্ল করে বলে, আমি দুটোই শুনতে চাই শিশলা, আপনি শোনাবেন? আমার গানের গলা আর শীষ দুটোই আমার ভালো লাগে। ইরফান আর চোখে তার দুগালে রাখা মায়েরার দু হাতের দিকে তাকায়। তার ছোট্ট বউয়ের ছোট ছোট হাত দুটো হাত
মায়েরা তার গালে এভাবে হাত রাখা ভীষণ ভালো লাগলো ইরফানের। মায়েরাকে দু হাতে শক্ত করে ধরে মায়েরার মুখ বরাবর তার মুখ নিয়ে মায়েরার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার শীর্ষাস একটা কিস করো তো বাটফ্লাওয়ার, তাহলে আমি তোমাকে ট্রিপল পারিশ্রমিক দেবো। মায়েরা ভীষণ লজ্জা পায়। মেয়েটির সাথে সাথে ইরফানের গাল থেকে তার দুহাত সরিয়ে নেয় এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মায়েরার অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ডান হাতে মায়েরার চিবুক রেখে মায়েরার মুখটা সামান্য উঁচু করে ধরে, একবার তুমি বলো তো বউ। মায়েরা চোখ বন্ধ করে, কেন যেন ভীষণ লজ্জা লাগছে তার। ইরফান মায়েরার গালে গাল ঘষে মৃদু স্বরে বলে, বউ একবার তুমি। কথাটা বলে মায়েরার মুখের দিকে তাকায়। মায়েরা চোখ বন্ধ। ইরফান আবারও বলে, বলো বাটফ্লাওয়ার। মায়েরা চোখ খুলে ইরফানের দিকে তাকায় আমতা আমতা করে, তুমি। ইরফান সাথে সাথে বলে, আবারও বলো। মায়েরা মাথা নিচু করে বলে, তুমি। ইরফান সাথে সাথে বলে, আবারও বলো। মায়েরা দ্রুত ইরফানের দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে চোখ বুজে লজ্জামাখা কণ্ঠে বলে, আর না। ইরফান মায়েরার কাঁধে চুমু এঁকে বলে, এখন থেকে তুমি ডাকবে ওকে। মায়েরা মিনমিন বলে বলে, পারবো না। ইরফান মৃদুস্বরে বলে, পারতে হবে। এরপর মায়েরাকে সোজা করিয়ে বলে, কিস করবো। মায়েরা আবারও ইরফানকে সাপটে ধরে মিনমিন করে বলে, এমন করছেন কেন, গান শোনান। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ওকে, বড় হলে সব আদায় করে নেব, এখন কাউন্ট করে রাখছি। মায়েরা মাথা তুলে বলে, আমি তো বড়। ইরফান মায়েরার পিছনে হাত দিয়ে মায়েরার জামার চেন খুলে দেয়। মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরাকে ডিভাইনের উপর বসে দেয়। এরপর মায়েরাকে নিয়ে ডিভাইনের উপর আতশোয়া হয়ে মায়েরার গলায় মুখ গুজে বিড়বিড়ে বলে, লিটিল গার্ল বড় হয়েছে কিনা চেক করি, ওকে। মায়েরার শরীর শিরশির করে ওঠে। ইরফান মায়েরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়েরা হাঁসফাঁস করে ঢোক গিলে হঠাৎ থেমে থেমে বলে, ভালোবাসি শীর্ষাস। ইরফান কান সজাগ হয়। মাথা তুলে মায়েরার দিকে তাকালে দুজনে চোখাচোখি হয়ে যায়। মায়েরা দ্রুত ডান হাত ঘাড় ফিরিয়ে চোখ মুখ খিচে নেয়। ইরফান মায়েরা গাল দুটো ধরে নিজের দিকে ফেরে মৃদুস্বর বলে, আবারও বলো, শুনতে পাইনি। মায়েরা পিট পিট করে চোখ মেলে তাকালে দেখলে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসছে। মায়েরা দ্রুত দু হাতে ইরফানের চোখ দুটো চেপে ধরে। তার ভীষণ লজ্জা লাগছে। মায়েরার কাণ্ড দেখে ইরফান দীর্ঘ হাসি হয়। ইরফানের পিঠে নিজের নিচে হাত রেখে মায়েরাকে উঁচু করে সে ডিভাইনের উপর চিৎ করে হয়ে শুয়ে মায়েরাকে তার উপর উঠিয়ে দেয়। মায়েরা ডান হাতে তার চোখের উপর থেকে মায়ের হাত সরিয়ে নেয়। এরপর দু হাতে মায়েরাকে জড়িয়ে নিয়ে মায়েরা কানের কাছে মুখ নিয়ে বলে, আই ডোন্ট লাইক ইউ বাটফ্লাওয়ার, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাভ ইউ। মায়েরা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে, তেরা লোক, দুনিয়া সব বলবে, শুধু ভালোবাসি আর পছন্দ করে এই দুটো বলবে না। মায়েরা ইরফানের বুকে দুটো কিল দিয়ে বলে, আপনার মতো তেরা লোক আমি জীবনও দেখিনি, জীবনও স্বীকার করবে না। আমি যদি আপনার মুখ থেকে লাভ আর লাইক শব্দ বের না করছি তাহলে আমার নামও মায়েরা না। শুধু দেখুন। ইরফান চোখ ছোট ছোট করে মায়েরার দিকে চেয়ে থেকে মায়েরার কথাগুলো বলে ইরফানের উপর থেকে উঠতে নিলে ইরফান মায়েরার মাথার পিছনে হাত দিয়ে মায়েরাকে টেনে তার আঁকড়ে ধরে। ধীরে ধীরে মায়েরার জামার চেন নামিয়ে দেয় দুগাতে। মায়েরা টেনে নেয় তার দিকে। এরপর মুখে নামিয়ে মায়েরার গলার নিচে বিদ্যমান টিলটায় কামড় দিলে মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান সাথে সাথে সেখানে ঠোঁট চেপে বলল, সরি, আমার এটা খেতে ইচ্ছা করছে। কীভাবে খাবো বউ? মায়েরা বলার মতো কিছু খুঁজে পায় না। মানে এই লোকের কিসব ভিত্তিহীন কথা। মায়েরা ইরফানের বুকে মাথা ঠেকে চোখ বুজে। ইরফান মায়েরা এলোমেলো অবস্থা দেখে নিজের উপর বিরক্ত হয়। মায়েরা জামা টেনে ঠিক করে দিয়ে চেন লাগিয়ে দেয়। এরপর মায়েরা গলায় মুখ গুজে বিড়বিড় করে বলে, ফার্স্ট বড় হও, ওকে। মায়েরা কিছু বলতে নিয়ে ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আমাকে টলারেট করার মতো বড় হও, জ্বর না বাঁধিয়ে জ্বরকে তাড়ানোর মতো বড় হও, আন্ডারস্ট্যান্ড। মায়েরা লজ্জা পায় ভীষণ। এই লোক অসভ্যের মতো কী সব বলে। ইরফান হতাশ কণ্ঠে বলে, তোমার মিনিমাম আরও 3 ইয়ার্স আগে পৃথিবীতে আসা উচিত ছিল বাটফ্লাওয়ার। তুমি লেট করে এসে আমাকে হার্ট করছো। তোমার পানিশমেন্ট আমি জমিয়ে রেখেছি। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে রইল। আল্লাহ তাকে তো পাঠালো, সে কিভাবে আসবে? অদ্ভুত তো। মায়েরা অবুঝের মতো বলে, আপনি কি পাগল? ইরফান ভুরুকে উঁচু বলে, নো। মায়েরা মিটিমিটি হেসে বলে, চলুন ডাক্তারের কাছে যাই। ইরফান মায়েরা গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, তোমার কি সিক লাগছে? মায়েরা বাচ্চাদের মতো দুদিকে মাথা নেড়ে, আপনাকে নিয়ে যাবো। আপনি পাবনার বাসিন্দার হতে যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে। এর আগে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে, বুঝছেন? ইরফান ভুল চোখ মুখ কুঁচকে তাকায়। মায়েরা মুখ লুকিয়ে হেসে ইরফানের বন্ধন থেকে ছাড়া পেতে চাইলে ইরফান শক্ত করে মায়েরাকে চেপে রেখে চোখ পাখি বলে, স্টুপিড, আবারও বাদমাইশি করছো। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায় ইরফানের দিকে, যেন সে ধোয়া তুলসী পাতা। ইরফানের বুকের উপর দু হাতের কনুই ঠেকিয়ে তার দু হাতের
উপর চিবুক রেখে বলে, আমাকে গান শোনাবেন না শেষেলা? ইরফানের দৃষ্টি শীতল, মৃদু হাসলো মায়রার কথা শুনে। মায়রা উপুর হয়ে তার দিকে ফিরে তাকায়। মায়রার চুলগুলো সামনের দিকে হেলে আছে। ইরফান দু হাতের যত্নের সহিত মায়রার চুলগুলো পিছন দিকে নিয়ে রাখলো। মায়রা মুগ্ধ হয় ইরফানের এতটুকু যত্নে। ইরফান মায়রাকে দুগাল আগলে নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, তুঝে ইন বাহোं में ভরকু। এটুকু গিয়ে ইরফান থেমে যায়। মায়রার দিকে চেয়ে আদর স্বরে রাখে, বউ। মায়রার চোখের কোণে পানি। এগিয়ে গিয়ে ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। এরপর ধরা গলা বলে, সিজলা। ইরফান মৃদু হেসে বলে, দিস ওয়ান জাস্ট ফর ইউ বাটফ্লাওয়ার। এরপর আবারও গায়, তেরে বিনা না সাস লু। মায়ের চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি ইরফানের গালে পড়ে। ইরফান মায়রাকে শক্ত করে জড়িয়ে নেয়। এরপর মায়ের গলায় মুখ বুজে ভারী গলায় বলে, তুই হি হাকিকাত খাবো তু। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে শীষ বাজায়। মায়রা ইরফানের গলা জড়িয়ে চোখ বুজে থাকে। ইরফান মায়রার কানে পিঠে চুমু এঁকে হেসে বলে, মাই হার্ট। মায়েরার চোখ জোড়া ভিজা। তার শিশোলার ভালোবাসা নিয়ে ভাবলে সে চোখ ভিজে আছে। এত আবেগ, এত ভালোবাসা তার শীর্ষাশেষ থেকে পায়। ইরফানের কাছে গলা ভেজা মনে হয়। মায়েরার কানের লতিতে আলতো করে কামড় দিয়ে নরম কণ্ঠে বলে, কাঁদলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। ইরফান মায়েরা ইরফানের কথা শুনে কান্নামুখেও হেসে ফেলল। ইরফানের এই কথাটা তার জীবনে যাবে না। ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে গলায় নাক ঘষল মায়েরা। ইরফান মৃদু হাসলো। মায়েরা নাক টেনে বলল, আপনি কোথা থেকে এত ভালোবাসতে শিখছেন শিশ্বাস? আমাকে শেখান। মায়েরার কথা ইরফান মৃদু হাসলো। আবেগ ঘন কণ্ঠে বলে, আমার মায়েরা পরীকে থেকে শিখেছে। একটু থেমে বলে, ও যদি শেখাতে রাজি দেন তোমার সাথে কন্ট্যাক্ট করে জানাবো। ফ্রিতে হবে না, সার্ভিস চার্জ দিতে হবে। মায়েরা ইরফানের কথা শব্দ করে হেসে মাথা তুলে ইরফানের দিকে চেয়ে বলে, আপনাকে গ্রামে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আপনাকে ভুলে ঘুষদাতা ভেবেছিলাম। ওটা তুলে নিলাম। আপনি আসলে ঘুষ গ্রহীতা। ইরফান মায়েরা থুতনিতে বুড়ো আঙ্গুল দ্বারা নাক চাপ দিয়ে মৃদুস্বরে বলে, ঘুষ যদি হয় বউয়ের আদর তবে সেই ঘুষ হালাল, আর আমি হালাল ঘুষ নিতে বরাবরই আগ্রহী। মায়েরা মজা পেয়ে ইরফানের বুকে মুখ লুকিয়ে ঠেকালো রাখলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। পরদিন সন্ধ্যার টাইম। ইরফান অফিস রুমে শুদ্ধ হওয়ার ফাইজের গত 1 ঘন্টা যাবৎ বসে আছে। শুদ্ধ কত শত কথা বলে। ইরফানের কোনো হেলদোল নেই। যেন এই রুমে ইরফান ছাড়া আর কোনো মানুষ নেই। শুদ্ধ ফাইজ দুজনে অসহায় চোখে চেয়ে আছে। শুদ্ধ বসা থেকে উঠে দাঁড়ায়, মুখটা ছোট করে বলে, দেখ ভাই, নাসিমা আমাদের ওই যে অন্যরা কী সব দিব্যি বলে আমরাও কসম করেছিলাম। তাহলে আমাদের কোনো দোষ থাকলো বল? ইরফান তার মতো বসে আছে। ফাইজ চুপচাপ বসে ইরফানের দিকে চেয়ে আছে। শুদ্ধ আবার বলে, তুই বুঝতে পারছিস নাসিম তোকে কি সাংঘাতিক ভয় পায়, এই জন্য তোর থেকে দূরে থেকেছে। আমরাও ভয় পাই। তোর তো গর্ব হওয়া উচিত, সবাই তোকে সুন্দর ভয় পায়। ইরফান তার ফোন বের করে রাকিবকে কল করে এখানে আসতে বলে। কিছুক্ষণের মাঝে রাকিব ইরফানের অফিস রুমে আসলে ইরফান গম্ভীর করে বলে, এই দুটোকে এখান থেকে বের কর ফার্স্ট। রাকিবের কথা শুনে শুদ্ধ তাকায় আর একবার ফাইজের দিকে। শুদ্ধকে চেনে ইরফানের বাহু, তবু এগিয়ে এসে বলে, স্যার আপনারা? শুদ্ধ এবার মুখের সামনে আঙ্গুল চেপে বলে, চুপ। রাকিব থতমত খেয়ে মুখ চেপে ধরে। ইরফান রেগে বলে, রাকিব আমি কি বলছি? রাকিব শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ চোখ পাকিয়ে বলে, এই একদম আমার দিকে এগোবে না। আমি ইরফানের একমাত্র জানের ভাই, জানো না? রাকিব অসহায় চোখে ফাইজের দিকে তাকালে ফাইজ রেগে বলে, আমার দিকে তাকাচ্ছ না, আমি কি জানো? রাকিব ছোট করে বলে, স্যারের ফ্রেন্ড। ফাইজ বিরক্ত হয়ে বলে, না আমি ওর বোনের জামাই, বুঝতে পারছো আমার কথা দাম। যাও আমার জন্য দই মিষ্টি নিয়ে আসো, যাও। ওকে। ইরফান দাঁতে দাঁতছে বলে, রাকিব। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে, আমতা আমতা করে বলে, জি স্যার। ইরফান চোখ গরম করে বলে, ওদের বের কর। রাকিব অসহায় চোখে শুদ্ধ আর ফাইজের দিকে তাকালে দুজনে খেয়ে ফেলা চোখে তার দিকে চেয়ে আছে। রাকিব কাঁদো কাঁদো হয়ে যায়। ইয়া আল্লাহ, সে এটা কোথায় ফেসে গেল? শুদ্ধ রাকিবের দিকে এগিয়ে বলে, আমি কিন্তু তোমার চাকরিটা নট করে দেবো রাকিব, এখনও সময় আছে, এখান থেকে চলে যাও। ইরফানের শক্ত কণ্ঠ ভেসে আসে রাকিব। রাকিব অসহায় মুখ করে, স্যার আমার চাকরি চলে গেলে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে, প্লিজ স্যার আমার চাকরিটা আপনারা ছেড়ে দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, হোয়াট? রাকিব মুখ চেপে ধরে, হায় হায়, এখন ইরফান যদি সেই ঠিকানা চাই নিশ্চিত বিয়ে ভেঙে দিবে, নয়তো পড়িয়ে দিবে। কোনোরকম না, মানে আমি বলতে চাইছিলাম গার্লফ্রেন্ড হলে সে ছেড়ে চলে যাবে। আমার তো মেয়েদের সাথে অ্যালার্জি। আপনার গা চুলকে বলে
এই তো মেয়ের নাম মুখে নিতে কেমন অ্যালার্জির চাপ দিল। ইরফান কড়া ধমকে বলে শাট আপ। রাকিব ঝাঁকে দিয়ে উঠছে। শুদ্ধ ফাইজ রাকিবের অবস্থা দেখে মুখ লুকে হাসে। রাকিব ইশারায় চলে যেতে বললে বেচারা এক দৌড় দেয়। শুদ্ধ নিজেকে সামলায়। নাসিম তোর সাথে দেখা করার জন্য বাংলাদেশে এসেছে ইরফান। আমাদের ভুল বুঝিস না, তুই মাথা গরম মানুষ। ওর সত্যি সত্যি বিয়ে দিয়ে দিতি, কিন্তু ওর সিচুয়েশন একটু বোঝার চেষ্টা কর। ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গেল। ইরফান বসা থেকে দাঁড়িয়ে তার টেবিলে একটা লাথি মেরে চিৎকার করলো, আমি বুঝি, আমি কারো সিচুয়েশন বুঝবো না কাউকে? সেলফিশ আমি, খারাপ মানুষ আমি, মাথা গরম মানুষ আমি, রোবট আমি? তো এই যন্ত্র মানবের কাছে তোদের কি প্রয়োজন? বের হয় এখান থেকে। কথাটা বলে হনহন করে এগিয়ে এসে শুদ্ধর কলার টেনে ধরে বের করে দেয়। রেগে ইরফানকে গায়ে জোরে ধাক্কা দেয়। রেগে চিল্লিয়ে বলে, মাথা গরম মানুষ তো তুই? নিজেকে দেখ, কখন থেকে তেল মাখছি, তো হচ্ছে না তোর? একটা কথা ঠিক করে শোন, একটু বস না। তোর তো সবার আগে রাগ দেখানো চাই। বালের কাছে ঠিক করতেছে। থাক, তুই একাই থাক। তোর মতো মানুষের একাই থাকা উচিত। কথাগুলো বলে শুদ্ধ মাথা নিচু করে নিল। সে সহজে রাগে না, কিন্তু রেগে গেলে মাথা আউলে যায়। কিছুক্ষণ আগের বলা কথাগুলো ভাবতে শুদ্ধর দ্রুত মাথা তুলে দেখলো ইরফান কেমন ফ্যাকাশে মুখ করে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল। ফাইজ এগিয়ে এসে ইরফানকে জড়িয়ে ধরল। ইরফান এক পা পিছিয়ে যায়, কিন্তু কিছু বলল না। দৃষ্টি শুদ্ধর পানে। একটু পর দৃষ্টি সরিয়ে দুর্বল করে বলে, ফাইজ ছেড়ে দে। ফাইজ ইরফানকে সাপটে ধরে বলে, রাগ করিস না ভাই, রাগ তো সবারই আছে। শুদ্ধ রেগে উল্টোপাল্টা বলছে, আমরা না বুঝে এমন করছি, নাসিমও বুঝতে পারেনি। আমরা তো নাসিম দুজন ভালো করার জন্য এমন করছি। এখন তোদের মাঝে আর কোনো দ্বন্দ্ব লাগতো আমার বন্ধু না বল? বন্ধুর মাঝে এমন দ্বন্দ্ব ভালো লাগে? এর চেয়ে একটা ডিস্টেন্স ছিল। এখন সব ঠিক করে নে। ফাইজ ইরফান ফাইজকে ঠেলে সরিয়ে দেয়। মৃদু স্বরে বলে, নাসিমকে আমি জাস্ট বিয়ে দেওয়ার জন্য খুঁজতাম, রাইট? ফাইজ গলা চেপে বলল, হ্যাঁ। একটু থেমে বলে, আর নাসিমকে বিয়ে দিলে ওর সাথে অপর মেয়েটার জীবনও নষ্ট হতো। তুই না ভেবে কাজ করে পরে নিজেই আফসোস করতে। ইরফান ফাইজের শেষের কথাগুলো বোধহয় শুনল না। ছোট্ট করে উত্তর পেয়ে না চাইতে একটু হেসে ফেলল। ফাইজ অবাক হয়। ইরফান ফাইজের কাঁধে মাথা রেখে বলে, একদম ঠিক করছে, ওকে আমি জাস্ট বিয়ে দেওয়ার জন্য খুঁজছিলাম। ইরফান তার ফ্রেন্ডকে না পেয়ে পাগলের মতো খুঁজছে জাস্ট বিয়ে দেওয়ার জন্য। আমরা আমাদের কাছের মানুষকে খুঁজে না পেলে কষ্ট পাই, কিন্তু ইরফান নেওয়াজ তো যন্ত্র, তাই তার কষ্ট হয় না। সে তো জেদ ফলাতে তার ফ্রেন্ডকে খুঁজে বেড়াতো। বাট আই থিঙ্ক তোদের খুব সুন্দর একটা মন আছে। তোদের সাথে কোনো সুন্দর মনের মানুষের যাবে। আমার মতো রোবটের সাথে আর টাইম ওয়েস্ট করিস না, করাই বেটার। এবার তোরা যেতে পারিস। ইরফান কথাগুলো শুনে শুদ্ধ আর ফাইজ বিস্ময়িত করে তাকায়। ফাইজ অসহায় কোনো, বিলিভ মি, আমরা এসব ভাবিনি, তুই আমাদের ভুল বুঝছিস। ইরফান তার চেয়ারে এগিয়ে বসে বিরক্ত করে বলে, প্লিজ এখান থেকে যা ফাইজ। তোর সাথে তো আমার তেমন দেখা হতো না। পারলে তোর পাশের ফ্রেন্ডকে আক্স করিস। দিনে কতবার আক্স করতাম আমি নাসিমের কথা। এসব বাদ দে। তোর ফ্রেন্ড বললো তো আমাদের মতো মানুষের সাথে থাকা উচিত নেই। এখনও এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? মেমোরি লস হয়ে গেলে মনে করিয়ে দে এখান থেকে যেতে। ফাইজ কিছু বলতে গেলে ইরফান আবার চিৎকার বলে, যেতে বলছি আমি। ফাইজ থেমে যায়। ইরফান রেগে গেছে বুঝলো। শুদ্ধর কথাগুলো বলা ঠিক হয়নি। ফাইজ বিরক্ত হলো। তারা ইরফানের রাগ ভাঙাতে এসেছে, উল্টো শুদ্ধ এসে রাগ ঝাড়ল। ফাইজ হতাশায় নিঃশ্বাস ফেলে শুদ্ধকে টেনে বাইরে নিয়ে যেতে চায়। শুদ্ধ ঝাড়া মেরে ফাইজের হাত ছাড়িয়ে এনে গট গট পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে ধরে ভাঙা বলে, এই তুই এমন পরদের মতো কথা বলিস কেন? ওর ফ্রেন্ড করছিস কেন? আমি তোর দাদার আর মেয়ের পেটের ছেলে। তোর বাপের বোনের পেট কেটে বের করেছে আমাকে, আর তুই আমাকে অস্বীকার করিস? তোর সাহস তো কম না। ইরফান চোখ মুখ কুচকে তাকালো শুদ্ধ দিকে। ফাইজ মুখ লুকে হাসে, এই শালা কাঁদছে, তবুও দেখ মুখ থেকে যা বের হবে সিরিয়াস মোমেন্টে মানুষকে হাসিয়ে ছাড়বে। ইরফান ফাইজের দিকে চেয়ে রেগে বলে, ফাইজ তোর ফ্রেন্ডকে নিয়ে যায় এখান থেকে। শুদ্ধ তেড়ে যায় ইরফানের দিকে, কলার ধরে ইরফানকে তোলে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। শুদ্ধ তেড়ে এসে ইরফানকে ধাক্কা দেয়। শুদ্ধ চেঁচিয়ে বলে, আর একবার আমাকে অস্বীকার করে দেখ, তোকে ছাড়বো না বলে দিন। ইরফান বিরক্ত চোখে তাকায়, মানে এত লজিকলেস কথা এ কীভাবে বলে? ইরফান বিরক্ত গণ্যে বলে, অস্বীকার কখন করলাম? যা বের হয়ে এখান থেকে। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে সাপটে ধরে। ইরফান শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ মেয়ে মানুষের মতো পেঁচিয়ে ধরেছে ইরফানকে। ভাই সোজা পায়ে উপরে পা তুলে বসে। এক কাপ কফি হলে মন্দ হতো না। ইরফান দাঁতে চাচ্ছে বলে, তোর সম্পদ ঠিক রাখতে চাইলে আমার থেকে সরে দাঁড়া।
ইরফানের কথা শুনে ফাইজ শব্দ করে হেসে ফেল। শুদ্ধ ইরফানকে ছেড়ে দাঁড়ায়, চোখ মুখ কুচকে বলে, ছি, তোর নজর এত বাজে হয়ে গেছে। ইরফান মাথা নিচু করে একটু ঠোঁট বাঁকলো। 1 সেকেন্ডের মাঝে নিজেকে স্বাভাবিক করে শক্ত গেলে বলে, এখান থেকে যা। শুদ্ধ অসহায় কণ্ঠে বলল, তুই বললে কান ধরে উঠবোস করবো। এরকম বিহেভ করিস না ভাই, এসব আমি নিতে পারছি না। আচ্ছা যা, মানলাম আমি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, আমার ভুলের শেষ নেই, আর জীবনে এরকম করব না। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোরা ভুল করছিস, ব্যাপারটা ভুলের নাই, আমি ভ্যালুলেস পারসন, তোরা বারবার এটা প্রুভ করছিস। প্লিজ আমায় একা থাকতে দে, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অসহায় চোখে তাকায়। ইরফান আবারও বলে, তাছাড়া কিছুক্ষণ আগেই তো বললি আমার মতো মানুষের সাথে থাকা উচিত নয়। আমিও চাই না এত ভালো মানুষরা আমার মতো মানুষের সাথে থাকুক। শুদ্ধ আবারও ইরফানকে জাপটে ধরে ইরফানের পিঠে হাত বুলিয়ে বলে, তুই আমার সোনা ভাই, আমি ওটা রেগে বলছি, তুই আমাদের কাছে ভ্যালুলেস না। আমরা বুঝেছি তুই নাসিমের জন্য কষ্ট পেয়েছিস, কিন্তু নাসিম হঠাৎ খোঁজ পেলে তুই অস্বীকার করলেও তোদের মাঝে বিরাট ঝামেলা হতো। এরপর ইরফানকে ছেড়ে ইরফানের দুহাত ধরে, তুই একটু ভাবতো নাসিমের সাথে আমাদের আজকের পরিচয়, আমরা ছোটোবেলার ফ্রেন্ড না, বড়সড় ঝামেলার সাথে সলভ করতে আরও ঝামেলা হতো। এর জন্য ডিস্টেন্স দরকার ছিল, নাসিমের দিকটা একটু বোঝ। ইরফান শুদ্ধের হাত ঝাড়া মেরে চিবিয়ে বলে, ও আমার বউকে নিয়ে ভাবুক, আর আমি ওর বুঝবো? আমার বার্ড ফ্লাওয়ারকে ও ফিল করে, আমি চুপ থাকবো? আমার বার্ড ফ্লাওয়ারের জন্য ও চোখ ভিজবে, আমি মেনে নেব? নো, আমার বার্ড ফ্লাওয়ার জাস্ট আমার ফিলিংস থাকবে, ও জাস্ট আমার কল্পনায় থাকবে, ওকে নিয়ে ভাবার রাইট কারণে নাসিমকে আমি খুন করে ফেলবো। শুদ্ধ কী বলবে বুঝলো না। সে বুঝলো ইরফান এমন হয়েছে, না তো মানতেই পারছে না নাসিম মায়রাকে নিয়ে ভাবে এটা, না না তো মানতে পারছে নাসিমের সাথে দূরত্ব, অথই জলে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়েছে ইরফানের। কিন্তু এই যে নাসিমকে বিয়ে করার জন্য 110% খুঁজতো, আর 90% দেবদাস হয়ে খুঁজতো, এটা এ স্বীকার করবে না, এখনও করতো না। পারে ঝামেলা করতে, নিজেকে নিজে চেনে। শুদ্ধ গলা ছেড়ে বলল, 90% দেবদাস হয়েই তো খুঁজতি, এখন অন্তত স্বীকার কর। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, আমার এত ফালতু টাইম নেই ওর জন্য ভেবে টাইম ওয়েস্ট করবো। শুদ্ধ ফাইজের দিকে তাকায়, ফাইজ মিটমিট করে হাসছে। শুদ্ধ হাসলো। এরপর কিছু একটা ভেবে মনে মনে বলে, নাসিম অ্যাক্সিডেন্ট করছে। কথাটা শুনে ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়, ভীত হলো, হোয়াট, কীভাবে, কোথায়? শুদ্ধ সাথে সাথে বলে, মিথ্যে বললাম। ইরফান রেগে যায়, এগিয়ে এসে শুদ্ধর গালে ঠাস করে থাপ্পড় দেয়। শুদ্ধর গালে হাত দিয়ে অসহায় কণ্ঠে বলে, শালা বউয়ের কাছে দাঁত ফেলার ডায়লগ দিয়ে আমার দাঁত ফেলানো প্র্যাকটিক্যালি চিন্তা করছিস? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে বলে, তুই মানুষ হবি না। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মানুষ তো আমি, তুই অস্বীকার করছিস। নাসিমের জন্য তোর ভাবার টাইম নেই, তাই প্রুফ দিলাম। প্রুফ পেয়ে আবার আমার উপর ঝাল মেটাচ্ছিস? ইরফান চরম বিরক্ত হয়ে চেয়ারে গিয়ে বসে চোখ বুঝলো। শুদ্ধ হাসলো, গালে হাত দিয়ে বিড়বিড় করলো, ব্যাপার না, ভেবেছিলাম তো আরও থাপ্পড় খেতে হবে, একটা দিয়ে বেচারা হাঁপিয়ে গেছে মনে হয়। এরপর শুদ্ধ গলা ছেড়ে ইরফান, আচ্ছা যাই, কে যেন বলতো এসব ভুলে যাওয়াকে হেট করে, কিন্তু এখন তো ভুলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের আর চেনে লাগবে না, ফাইজ গেলাম রে, আমি আর জীবনেও আসবো না, কারো বাড়িতেও আর যাবো না। কথাগুলো বলে বাইরের জন্য পা বাড়ালে ফাইজ সোফা থেকে উঠলো না। সে মিটি মিটি হাসছে। ইরফান চোখ খুলে শুদ্ধকে বেরিয়ে যেতে বিরক্ত হলো। টেবিলের ওপর থেকে পেপার ওয়ালেটটা নিয়ে শুদ্ধর পিঠে মারে। শুদ্ধ পিঠে চিনচিনে ব্যথা অনুভব করতে পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে বলে, এই বেয়াদব, তুই আমাকে মারলি কেন? ইরফান ফোন স্কুল করতে করতে গম্ভীর গলায়, খাবার অর্ডার করছি, না খেয়ে যাবি না? শুদ্ধ হাসলো, এগিয়ে এসে ইরফানের সামনে বসে বলল, আমি একটু বেশিই দয়ালু। পরদিন সকালে স্বামী আর তার মামার বাড়ি থেকে বেরিয়েছে। ঘড়িতে 9:10 স্বামী তার মামা মামিকে বলেই বেরিয়েছে। অনেকটা পথ এসে তার মামিকে কল করে বলে দিয়েছে সে শহরে ফিরে যাচ্ছে, এখান থেকে আর কোনো রিস্ক নিতে চায় না। বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে উঠে বসে স্বামীয়া। প্রায় 15 মিনিট পর বাস ছাড়ছে। নাসিমকে সকাল সকাল তার বাড়ি থেকে বেরোতে দেখে তিনি এগিয়ে এসে বলেন, কোথায় যাচ্ছিস বাবা? নাসিম মায়ের কথায় দাঁড়িয়ে পড়ল। গত রাতে তার মায়ের সাথে কথা বলেনি, প্রচণ্ড রেগে আছে তার মায়ের উপর। তাকে না জানিয়ে বিয়ের ব্যাপারে এতটা আগাতে পারলো। তার মা কি জানে তার সিচুয়েশন? আবারও মায়ের ডাকে নাসিম পিছু ফিরল। তুই কি আমার উপর রাগ করছিস বাবা? আমার কি ইচ্ছে করে না
ছেলের বউ ঘরে আনতে? কেন এমন জেদ করছিস বলতো? কোথায় যাচ্ছিস? খেয়ে দে যা। নাসিম শক্ত গলায় বলে, বিষ আনছি, খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দাও, তাহলে আর আফসোস করতে হবে না ছেলের বউর জন্য, কারণ আমি তো বেঁচেই থাকবো না। মুহূর্তে নাসিমের মায়ের চোখ জোড়া ভরে ওঠে, ভারী গলে রাখে, নাসিম। নাসিম চোখ বুঝলো, রাগ সংবরণ করে বিদেশে বলল, সরি মা। একটু থেমে আবারও বলে, বিয়ে শব্দটা আমার সামনে উচ্চারণ করলে পুরো ঘা তাজা করে দিও না মা, প্লিজ। কথাটা বলে হনহন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। নাসিমের মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার ছেলে জীবনে কি আর গোছানো হবে না? নাসিম গ্রামের বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসেছে, আর অফিসের লোককে কল করে জানিয়েছে তার মাকে যেন গ্রাম থেকে নিয়ে যায়। সে বাসে যাবে। বাসে যাওয়া আসা অভ্যাস নাসিমের আগের থেকে আছে। মাঝে মাঝে গাড়িতে ছাড়া এভাবে ভালো লাগে। বাসের সামনে দাঁড়িয়ে সেদিনের কথা মনে পড়লো, যেদিন সে মায়েরার পাশের সিটে বসায় মায়েরা চেঁচিয়ে উঠছিল। এরপর সে সিট চেঞ্জ করছিল। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে। সে মায়েরার দিক থেকে কখনো কোনো সাইন পায়নি, তবে সবসময় মায়েরাকে নিয়ে ভাবতো, সবসময়। কিন্তু কখনো জানতো না মায়েরা তারই বন্ধুর ভালোবাসার বউ। ভাবনাগুলো চেপে বাসে উঠে পড়লো। এগিয়ে গিয়ে সিট নাম্বার অনুযায়ী একটা ফাঁকা সিটে বসলো। কেউ পাশে বসায়। স্বামীর চোখ মেলে তাকিয়ে নাসিমকে দেখে অবাক হয়ে বলে, আপনি এখানে বসছেন কেন? নাসিম বাম দিকে ঘাড় বাঁকিয়ে বলে, এটা আমার। স্বামীকে দেখে চমকে যায়। আরে, এই সেই মেয়ে না যে গত রাতে তার কাছে এসে বিয়ে ভাঙতে বলেছে? হ্যাঁ, সেই মেয়ে তো। কিছু বলল না, সোজা হয়ে বসে গলা ঝেড়ে বলল, এটা আমার সিট। স্বামীও কিছু বলল না, জানলার দিকে আরেকটু চেপে বসলো। নাসিম ব্যাপারটা বুঝতে পেরে ও ডান দিকে একটু সরে বসলো। ডান পাটা খানিকটা বেরিয়ে এসছে। এইভাবে থাকলে নাসিম, স্বামীও যদিও আর চোখে দেখছে, কিন্তু কিছু বলল না। মনে মনে বেশ বিরক্ত হলো। দুনিয়ার মানুষ ছিল না, এই লোককে এখানে বসতে হলো। তার চেয়ে বড় কথা, কোনো মেয়ে ছিল না। অসহ্য লাগলো স্বামীর। কিছু বলতে পারছে না, সইতে পারছে না। কয়েক সেকেন্ডের মাঝে বাস ছেড়ে দেয়। স্বামী জড়সড় হয়ে বসে আছে। জানলা খুলে রাখায় মৃদু আলো এসে জানলার ফাঁক দিয়ে ভেতরে এসে সামিয়া নাসিমের গা ছুঁয়ে দিচ্ছে। বাস চলতে শুরু করলো। সামিয়ার দৃষ্টি সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা গাছগুলোর পানে, যা আপাতত চলমান মনে হচ্ছে। বেশ কিছু সময় পেরিয়ে যায়। নাসিম আর চোখে স্বামী আর চোখে নাসিমের দিকে দেখলো। নাসিম সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝেছে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও দৃষ্টি বাইরে নিবন্ধ করে। রাতে ঠিক করে না ঘুমা হয়ে স্বামীর চোখে ঘুম ধরে দেয়। অনিচ্ছার সাথে কিছুক্ষণের মাঝে স্বামীও ঘুমিয়ে যায়। এদিকে নাসিমের একই অবস্থা। কখন যে ঘুমিয়ে পড়ছে বুঝে নেই। হঠাৎ বাসের ঝাঁকুনিতে সামিয়া দুজনের মাথায় একসাথে ধাক্কা খায়। ধাক্কাটা একটু জোরে ছিল। সামিয়া নাসিম দুজনের কাঁচা ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে মেলে তাকালে দুজনের চোখাচোখি হয়। ব্যাপারটা কী হয়েছে কেউ বুঝলো না, ঠিক কী করে বুঝতে পারছে না। যখন বুঝলো দুজনের মাথা একসাথে ঠেকে আছে, নাসিম দ্রুত সোজা হয়ে বসে। সামিয়া নিজেও সোজা হয়ে ডান হাতে মাথার ডান পাশে ডলে। অনেকটা ব্যথা পেয়েছে বেচারা। নাসিম আর চোখে দেখলে সামিয়া মাথা রয়েছে। সে গলা ছেড়ে বলল, সরি। সামিয়া মৃদুস্বরে বলল, আমিও সরি। নাসিম আর কিছু বলল না। স্বামীও বাম দিকে সিটে মাথা এলিয়ে চোখ রেখে চোখ বুঝলো। প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে যায়। নাসিম ঘুমায়নি, হেলান দিয়ে চোখ বুঝে রেখেছে। স্বামীও বোধহয় ঘুমিয়েছে। রাস্তার মোড়ে ঘুরতে গিয়ে স্বামীও ঘুমের ঘোরে এবার নাসিমের সাথে জোরে সোরে এক ধাক্কা খায়। বেচারি ঘুম তো ভেঙেছে, সাথে নাসিমের অদ্ভুত দৃষ্টি দেখে মেয়েটা লজ্জায় নুয়ে পড়ে। মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া, আই এম সরি, আসলে আমি ঘুমিয়ে থাকায় বুঝতে পারিনি। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থাকে। স্বামীর কথার উত্তর না করে প্রশ্ন করে বলে, বিয়ে ভেঙে দিতে বলেছিলে কেন? স্বামীর সাথে সাথে মাথা তুলে নাসিমের দিকে তাকায়। সে তো অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারে না। তার কারণটা, সে নাসিমকে কী করে বিয়ে করবে? সেখানে নাসিম শুদ্ধর ফ্রেন্ড। স্বামী নাসিমকে শুদ্ধর ফ্রেন্ড হিসেবে তাই নেই। তবে নাসিম তার এর সাথে তার মামা বিয়ে দিতে চেয়েছিল, এটা যে গতকাল নাসিমকে বিয়ে ভেঙে দিতে বলা আসার কথায় পর নাসিমকে দেখে চিনতে পারছে। এরপর তার কাজিনের কাছে শুনেছিল নাসিম মায়রাকে পছন্দ করে। তার কাজিন কোথা থেকে জেনেছে সামিয়া তা জানে না, কিন্তু নাসিম তাকে বিয়ে করতে গিয়েছিল মায়রাকে পছন্দ করার পরও। ব্যাপারটা স্বামীর কাছে একটু অদ্ভুত লেগেছিল। আবার ভেবেছিল হয়তো নাসিম মুভ অন করে ফেলেছে, কিন্তু সে তো পারেনি। নাসিম আবারও বলে, বলছো না যে? স্বামীও জবাব পায় না। আপনি মায়েরাকে ভুলে গিয়ে মুভ অন করছেন, কিন্তু সবাই তো আর এক নৌকার মাঝি নেই, আমার নৌকা আলাদা। নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় না সামিয়ের দিকে। সামিয়া কথাটা বলে দৃষ্টি ফিরিয়ে নেয় নাসিমের থেকে। নাসিম অবাক হয়ে বলে, হ্যালো মিস, আপনি বিয়েতে সম্মতি দিলে এতক্ষণ তুমি আমার বউ থাকতে? স্বামী বাইরে দৃষ্টি রেখে উত্তর দেয়, জি। সম্মতি না দেওয়া
জন্য ধন্যবাদ আপনাকে। নাসিম ফোঁস করে শ্বাস ফেলে বিরক্ত বলল, মা আমাকে না জানিয়ে তোমাদের বাড়ি নিয়ে গিয়েছিল, নয়তো এই টপিক এতদূর গড়াতো না। আর তাছাড়া আমি এমন নৌকার মাঝি না যে নৌকায় কেউ কখনো উঠতে পারবে না। স্বামীও মলিন মুখে প্রকৃতি দেখলো, কেন যেন তার ভালো লাগছে না। সে বুঝলো শুদ্ধ ফ্রেন্ড নাসিম তার মতোই অবস্থা। সে তার ফ্রেন্ড, তার কাজিনদের মতো নাসিমকে নিয়ে বিদ্রূপ করলো না। ভাবলো একজন বিবাহিত মেয়ের জন্য জীবন থেমে থাকে, সেখানে সুখে শান্তিতে সংসার করছে। কথাগুলো বলা যতটা সহজ, মানা কি ততটা সহজ? চাইলে ভুলে যাওয়া যায়, মুখে যায়, মনে নয়। নাসিম প্রশ্ন করে, তুমি পড়াশোনা করছো? স্বামী মৃদু বলছে, জি, অনার্স সেকেন্ড ইয়ার। আমার ব্যাপারে কি জানলে? সামিয়া নাসিমের দিকে একবার তাকে আবারও চোখ নামিয়ে নেয়। আমার কাজিনদের থেকে শুনেছি, আর মায়েরা তো আমাদের গ্রামের মেয়ে। নাসিম সাথে সাথে প্রশ্ন করে, বারবি ডল জানে? সামিয়া অদ্ভুতভাবে তাকায়। নাসিম কেমন যেন হঠাৎই বিচলিত হয়ে প্রশ্ন করলো। সামিয়া জিজ্ঞেস করলো, বারবি ডলকে? নাসিম চুপ থাকলো। স্বামী হয়তো বুঝতে পারলো, তাই আর জিজ্ঞাসা না করে উত্তর দিল, আমি এসব ব্যাপারে জানি না, তবে আপনি তার জন্য দেবদাস হয়েছেন এটা মেবি ও জানে না। নাসিম কিছুটা বিব্রত বোধ করলো। স্বামী দীর্ঘশ্বাস ফেলল। নাসিম আবারও প্রশ্ন করলো, তোমার বয়ফ্রেন্ড আছে? স্বামী মৃদু হেসে বলল, জি। স্বামী চোখ বুজে বলল, ওকে, নিউ লাইফের জন্য কংগ্রাচুলেশন। বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালাচ্ছ, নিশ্চয় ছেলেটা ভাগ্য আছে বলতে হবে। স্বামী ঘাড় ফিরে নাসিমের দিকে তাকাতে বলল, অতপর বলে সে বিবাহিত। স্বামী আর কথাটা শুনে নাসিম ভুরু কুঁচকালো। একটু পর চোখ মেলে স্বামীর দিকে তাকালো। একজন বিবাহিত ছেলের জন্য তুমি বিয়ে করছো না? নাসিমের কথাটা স্বামীর পছন্দ হলো না। তার মনে হলো তার ফ্রেন্ড কাজিনদের মতো নাসিমও তাকে নিয়ে বিদ্রূপ করছে। মেয়েটার মন খারাপ হলো। নিজেকে নিজে সামলে বলে, ঠিক যেমন আপনি। নাসিম থতমত হয়ে যায়। গলা জড়িয়ে বলে, ছেলে আর মেয়ের মাঝে অনেক তফাৎ। তোমাকে একদিন না একদিন বিয়ে করতে হবে, বাট আমি ছেলে। তোমার জন্য আমার জন্য সিঙ্গেল থাকাটা খুব বেশি প্রবলেম হবে না। স্বামী কিছু বলল না। নাসিম আবারও বলল, তোমার মুভ অন করে বিয়ে করা উচিত। স্বামী মৃদু হেসে বলল, আপনি পারবেন? নাসিমের মুখ থেকে চেয়েও মলিন হলো। বিয়ে শব্দটার সাথে বারবি ডলের একটা কানেকশন ছিল তার লাইফে, আর এখন বিয়ের সাথে বিষের কানেকশন। বিয়ে হয়তো তার সম্ভব নয়। বাস কাঙ্ক্ষিত জায়গায় এসে দাঁড়ালো। নাসিম দীর্ঘশ্বাস ফেলে সিট থেকে উঠে যায়। দ্রুত পায়ে বাস থেকে নেমে যায়। স্বামী বেশ কিছুক্ষণ থাকলো। একে একে সবাই নেমে গেলে স্বামী আস্তে ধীরে বাস থেকে নেমে। মায়েরা কলেজ শেষ করে কলেজ থেকে বাইরে আসে। এক সাইডে দাঁড়িয়ে ইরফান অপেক্ষা করছে। আজ মিলা কলেজে আসেনি বলে মায়েরার মুড অফ। পরিচিত কাউকে দেখে মায়েরা সামনের দিকে এগিয়ে যায়। পিছন থেকে মেয়েটি কাঁধে হাত রেখে বলে, স্বামী আপু কেমন আছো? স্বামী মায়েরার ডাকে পিছু ফিরে তাকায়। সে এখানে টিউশন পড়াতে এসেছে। আজ সকাল থেকে গ্রাম থেকে এসে জমানো কাজগুলো করে ঘুমিয়ে গেছিলো। লেট করে ঘুম থেকে ওঠে, তাড়াহুড়ো করে খুচরো টাকা নেয়নি। দুটো 500 টাকার নোট নিয়ে এসেছে। এখন রিক্সায় এসে বেকায়দায় পড়ছে। অতঃপর মায়েরা উদ্দেশ্য বলে, মায়েরা তোমার কাছে 40 টাকা খুচরো হবে বোন? মায়েরা অসহায় কণ্ঠ বলে, না আপু, আমার কাছে 500 টাকার নোট আছে, এটা চলবে? 500 টাকা তো আমার কাছে আছে, ওটা হবে না। রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি আশেপাশে দোকানে দেখি। মায়েরা মাথা নেড়ে বলে, আচ্ছা আপু। মায়েরা এক সাইডে দিকে আবারও দাঁড়িয়ে ইরফানের জন্য অপেক্ষা করে। স্বামী আশেপাশে বেশ কয়েকটা দোকানে খুচরো চাই, কিন্তু একই উত্তর, খুচরো নেই। স্বামী হতাশায় নিঃশ্বাস ফেলে, কী করবে? 500 টাকা দিয়ে দিবে? সে কত হিসাব করে দিন চালায়, 50 টাকাও কত সেভ, সেখানে 500 টাকা গচ্ছা যাবে। ভাবনার মাঝে কিছুটা দূরে নাসিমকে দাঁড়িয়ে থাকতে দেখলো। স্বামীও ভাবনা রেখে দ্রুত পায়ে নাসিমের দিকে এগিয়ে বলে, ভাইয়া আমাকে 40 টাকা ধার দিতে পারবেন? নাসিম ফোনে কথা বলছে। পরিচিত কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকালে স্বামীকে দেখে অবাক হয়। আর বেশি অবাক হয় তার কাছে 40 টাকা চাওয়া। ফোনে কথা বলা শেষ করে মৃদুস্বরে বলে, বুঝলাম না। সামিয়া হাত দিয়ে রিক্সা দাঁড় করিয়ে রিক্সাওয়ালাকে দেখে বলে, তার কাছে খুচরো না থেকে ভাড়া দিতে পারছি না। নাসিম কিন্তু বলল না। এগিয়ে গিয়ে তার ওয়ালেট থেকে 40 টাকা ভাড়া বের করে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে দেয়। সামিয়ান নাসিমের পাশে ছোট করে বলে, ধন্যবাদ। এরপর নাসিমের দিকে তার হাতে থাকা 500 টাকাটা বাড়িয়ে দিয়ে বলে, আপনি এখান থেকে 40 টাকা নিয়ে আমাকে বাকিটা ফেরত দিন। নাসিম তার পকেট ওয়ালেট বের করে রাখতে স্বামীর দিকে ভুরু কুচকে বলে, মৃদুস্বর বলে, লাগবে না। স্বামী মাথা নেড়ে বলে, না না, এমন করবেন না, আমি ঋণী হয়ে যাব আপনার কাছে। নাসিম হাত ঘড়িতে একবার সময় দেখলো। সে অফিসে একটা কাজে এখানে এসেছিল। কাজটি করে দ্রুত ফিরতে হবে। আগামীকাল ফেরত। কিছু একটা ভেবে স্বামীর দিকে তাকিয়ে মৃদুস্বর বলে, আমি কাউকে হেল্প করে সেটা ফেরত নিই না। একটু থেমে আবারও বলে, আমার মনে হয় আমরা একই নৌকার মাঝি। এটা সকালে প্রুফ হয়েছে। সেই হিসেবে ধরে নাও
উই আর জাস্ট ফ্রেন্ড, তাই এই হেল্প নর্মাল। এইটুকু বলতে নাসিমের ফোনে আবারও কল আসে। সে এক্সকিউজ মি বলে স্বামীর পাশ কেটে চলে যায়। স্বামী হাতে টাকা রেখে উল্টো ঘুরতে গিয়ে ঘুরল না। পরিচিত কেউ দৃষ্টিতে আটকে গেছে, শুধু পরিচিত না, ভীষণ পরিচিত, মনের ঘরে বাস করা সাহেব। ফারা শুদ্ধর হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফারার চোখে মুখে ক্লান্তি। ভার্সিটি ক্লাস করে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে। শুদ্ধ বা হাতে ফারাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে মৃদুস্বর বলে, খারাপ লাগছে ফারা পাখি? ফারা শুদ্ধর দিকে তাকিয়ে বলে, লাগছে, কিন্তু আইসক্রিম খেতে পারলে সব ক্লান্তি দূর হয়ে যাবে। ফারা চারপাশে ঘাড় বাঁকিয়ে দেখলো। তোমাকে স্পেশাল আইসক্রিম খাওয়াতে না পারে আমার মনটা পুড়ছে গো ফারা পাখি। ফারা ভুরু কুচকে বলে, তোমার স্পেশাল আইসক্রিম তুমি খাও, আমি নর্মাল আইসক্রিম খাবো। শুধু আফসোস করে বলল, না না, এসব কি বলো? বউ মানে স্পেশাল। স্পেশাল বউকে নর্মাল আইসক্রিম খাওয়ানো যায়, কিন্তু এসব স্পেশাল আইসক্রিম যেখানে সেখানে পাওয়া যায় না, বুঝলে? পার্কে বেশি পাওয়া যায়। ফারা ভুরু কুচকে বলে, মানে? শুদ্ধ মিটমিট করে হেসে বলে, পাখি তো পার্কেই বেশি থাকে মেবি, স্পেশাল আইসক্রিম পাখির পেছন আহ, ছাড়া পাওয়াই যেন, বুঝো নাই পাখি? ফারা চোখ মুখ কুচকে নেয়। শুদ্ধর বাহুতে একটা থাপ্পড় মেরে বলে, ছি, তুমি জীবনেও ভালো হবে না, আমার আইসক্রিম খাওয়ার মুডটা নষ্ট করে দিলে, খাবোই না। কথাটা বলে ধূপ ধাপ পা ফেলে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেল ফারা। শুদ্ধ হাসলো, কিছু বলল না। দোকান থেকে দুটো আইসক্রিম কিনে ফারার পিছনে ফারা গাড়িতে উঠে বসে। শুদ্ধ গাড়ির জানলা দিয়ে ফারার সামনে আইসক্রিম বাড়িয়ে দিলে ফারা রেগে বলে, এগুলো নিয়ে যাবে? খাওয়ার রুচি নষ্ট করে দিয়ে এখন বমি করাতে চাইছো? শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ভালোবাসি, নর্মাল আইসক্রিম চাইলে নর্মাল আইসক্রিম এনে দিল, নাও পাখি খেয়ে নাও। ফারা আইসক্রিম দুটো নিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর ঠাস করে রেখে দেয়। তুমি কিন্তু তুমি খাও, আমার মুখের খাবার কেড়ে নিয়ে তোমার কাজ। শুধু ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে মিটি মিটি হেসে বলে, স্পেশাল আইসক্রিম না খাওয়ার আফসোস বউটা এতটা, কি যে করি? ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আর চোখে ফারাকে তাকায়। রাস্তাঘাটে এভাবে খেয়ে ফেলা চোখে দেখলে প্রবলেম হয় পাখি, বেডরুমে গিয়ে আমাকে খাবে কেমন? ফারা দাঁত কটমট করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। তার নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। শুদ্ধ গাড়ির গ্লাস দুটো তুলে এগিয়ে এসে ফারার গালে গাল ঘষে মৃদু হেসে বলে, এভাবে তাকলে ফাড়া পাখি আগুন সুন্দরী লাগে, আমার সত্যি প্রবলেম হয়। শুদ্ধর কথা শুনে ফাড়ার লজ্জা পায়। শুদ্ধ মৃদু হাসলো, আর কিছু বলল না। সোজা হয়ে গাড়ি স্টার্ট দেয়। স্বামীও ভেজা চোখে শুদ্ধ আর ফাড়াকে পুরোটা সময় দেখলো। গাড়ির ভিতর ওঠার পর আর দেখতে পায়নি। ওই আবদ্ধ গাড়িতে দৃষ্টি নিবদ্ধ রেখে শুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে আসার পর আজ প্রায় 1 বছর পর শুদ্ধকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পেল, তা আবার সেই মেয়ের সাথে যে শুদ্ধর বউ। তার যে খারাপ লাগা শোভা পায় না, কিন্তু মন মানে না। ভাবনার মাঝে কখন যে রাস্তার মাঝখানে এসে চলেছে মেয়েটা বুঝতে পারেনি। পিছন থেকে মনে হলো মায়ের চিৎকার করে, স্বামী। বাকিটুকু আর শুনতে পায় না, যেন ডাকটুকু থেমে গেল। মায়েরা চোখ দুটো স্থির হয়ে যায়। চোখের পলকে স্বামী আর স্থান হয় কয়েক হাত দূরে। একটু বড়সড় মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে পিচ ঢালা রাস্তার উপর। মেয়েটি মনে হলো দুনিয়া থেমে গেছে। নড়চড়বিহীন পিচ ঢালা রাস্তার উপর পড়ে গেল। স্থির দৃষ্টি নিবন্ধ শুদ্ধ ছুটে চলা গাড়ির দিকে। সেই গাড়ি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। স্বামীর চোখ জোড়া বুঝে আসলো। চোখের কোণ ভেসে এক ফোঁটা পানি গড়ল। অস্ফুট স্বরে বলল, সাহেব ভালো থাকবেন। এই কথাটুকু বলে চোখ বুজে নেয়। মাহিরা দৌড়ে এসে স্বামীর পাশে বসে। মেয়েটা পুরো শরীর কাঁপছে। এই তো একটু আগে সুস্থ সবল স্বামীর সাথে কথা বললো মায়েরা। মাত্র কয়েক মিনিটের মাঝে কি হয়ে গেল? মায়েরা নিজেকে দিশেহারা লাগে। আশেপাশে তাকালে দেখলো সবাই চেয়ে আছে, কেউ এগোয় না। মায়েরা কাঁদতে কাঁদতে বলে, এরা মানুষ না জানোয়ার। শহরের মানুষরা কি এমনই হয়? মায়েরা স্বামীর গালে হাত দিয়ে বলে, আপু, স্বামী আপু প্লিজ চোখ খুলে। স্বামীর চোখ খুলে না, কিন্তু থেকে থেকে কেমন ভারী নিঃশ্বাস নেয়। মায়েরা স্বামীর পাশ থেকে উঠে দুপা এগুলে নাসিমকে দেখে কান্না মাখা বলে, ভাইয়া একটা হেল্প করবেন? নাসিম ঢোক গিলে কোনোরকম বলে, কি হয়েছে বারবিডাল? বাকিটুকু আর বলল না। মায়েরা নিজেই দৌড়ে স্বামীর কাছে এসে স্বামীকে পাশে বলে, ভাইয়া স্বামী আপুকে হসপিটাল নিতে হবে, আপু কথা বলছে না, আপুকে হসপিটাল নিয়ে ঘুরুন। নাসিম দৃষ্টি নিচু করে রক্তাক্ত স্বামীকে দেখে স্তব্ধ হয়ে যায়। এই তো কয়েক মিনিট আগে মেয়েটা তাকে ডাকলো, তার কাছে হেল্প চাইলো, এতটুকু সময়ের মাঝে কী হলো? মায়েরা নাসিমকে ওখানে দাঁড়িয়ে দেখে আবারও নাসিমের সামনে অনুরোধ করল, ভাইয়া আপনি অন্তত দয়া করে আপুকে হসপিটালে নিয়ে যান, এখানে কেউ এগিয়ে আসছে না, চলুন প্লিজ, লেট করলে আপুর কিছু হয়ে যাবে। নাসিম সম্বিত ফিরে পেল। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে স্বামীর পাশে বসলো। নিজের সকল জড়তা কাটিয়ে রক্তমাখা স্বামীকে কোলে নেয়। দ্রুত পায়ে গাড়ির দিকে এগোয়। স্বামীর বাঁ হাত ধরা, নাকে মুখে রক্ত।
মায়েরা নাসিমের পিছু পিছু দৌড়ায়। নাসিম তার ব্যাক সিটে দরজা খুলে সামিয়াকে শুইয়ে দেয়। মায়েরা নিজে থেকে সামিয়ার মাথা কাছে নেয়। সামিয়া মাথাটা নিজের কোলে নিয়ে কাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া তাড়াতাড়ি চলুন। নাসিম মায়েরার দিকে তাকালো, মায়েরার চোখে পানি। নাসিম অবাক হয়। স্বামীর সাথে মায়েরাকে কখনো দেখেনি, অথচ মায়েরা এই মেয়েটার জন্য কাছে। ভাবনার মাঝে দ্রুত গাড়িতে উঠে বসে। মায়েরা সামিয়ার গালে হাত দিয়ে একটু পরপর ডাকে, সামিয়া আপু, এই সামিয়া আপু, ঠিক আছো? একটু আগেই তো তোমার সাথে কথা বললে। সামিয়া আপু। নাসিম গাড়ির স্পিড বাড়ায়। সামনে আয়নায় একবার দৃষ্টি পড়লে মায়েরা কান্নামাখা মলিন মুখ দেখায়। মায়েরা কণ্ঠ বাড়ি খেয়ে, সামিয়া আপু, ও সামিয়া আপু। নাসিম বিড়বিড় করে উচ্চারণ করে সামিয়া, এরপর মৃদু স্বরে বলে, মেয়েটাকে। মায়েরা সামিয়ার দিকে চেয়ে বলে, এটা তো সামিয়া আপু, আপনার বন্ধু শুদ্ধ ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল না, আপনি চেনেন না? কথাটা বলে মায়েরা আবারও স্বামীকে ডাকে। নাসিমের চোখে মুখে আবার বিস্ময় ভরপুর। শুদ্ধর সাথে এই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, আর এই মেয়ে? নাসিম আর ভাবতে পারল না। হাসপাতালে এসে ওটিতে নিতে মেয়েটার অবস্থা গুরুতর। মায়ের মাথায় টেনশন কাজছে। হঠাৎ মনে পড়লো ইরফান থেকে কলেজে নিতে এসে খুঁজে পাবে না, তাকে না খুঁজে পেয়ে ইরফানের কী অবস্থা হবে, কী করবে? কিছু দূরে নাসিমকে দেখে মায়েরা এগিয়ে এসে এদিকে। এরপর মৃদুস্বর বলে, ভাইয়া আপনার একটু ফোনটা দেন। নাসিম ঘাড় ঘুরিয়ে একবার মায়ের দিকে তাকায়, সাথে সাথে মাথা নিচু করে, ফোন নেই। তখনই নাসিমের ফোন বেজে ওঠে। মায়েরা অদ্ভুতভাবে তাকাতে নাসিমের দিকে। নাসিম কিছুটা বিব্রত হয়, তবে মাথা তুলল না। ফোন পকেট থেকে বের করে ফোন দেয়। মায়েরা অবাক হয়। ভাইয়া ফোনটা দিন না, 2 মিনিট পরে দিচ্ছি। জিভ দিয়ে ঠোঁট ভিজায়। বারবিডলকে এভাবে বলায় কথা তাকে কষ্ট দিচ্ছে। মেয়েটা যদি জানতো নিজেকে সামলায়। গলা ভিজে শক্ত হলো, সরি দিতে পারবো না। কথাটা বলে নাসিম ঢোক গেল, যেন একটা বড়সড় কাঁটা গিলে ফেলেছে। মায়েরা অসহায় চোখে তাকায়। এই লোকটা এমন অদ্ভুত কেন? ইনি না ইরফানের ফ্রেন্ড, তাহলে এমন অদ্ভুত কেন? বুঝলো না। কোথায় ভাবলো ইরফানকে কল করে এখানে আসতে বলবে, কিন্তু না, সে তো ফোনই পাচ্ছে না। এখন ইরফানকে কীভাবে বলবো? এই হসপিটালের দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকায়, ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। ইরফান দ্রুত পায়ে তার দিকে এগিয়ে এসছে। মায়েরা মৃদু হেসে বলে, সিস্টার্স। নাসিম মায়েরা বলা আনকমন নিকনেমটা শুনতে পেয়ে ভীষণ অবাক হয়। সামনে তাকালে ইরফানকে দেখে ঢোক গিলে। মায়েরা ইরফানের দিকে এক পা বাড়ানোর জন্য ইরফান মায়েরাকে দু হাতে জাপটে ধরে তার বুকে। নাসিমকে দেখে ইরফানের দু হাতের বন্ধনীর মাঝে মায়েরা দ্রুত চোখ সরিয়ে নিয়ে কয়েক পা বাম দিকে সরে দৌড়ে দাঁড়ায়। ইরফান মায়েরাকে শক্ত করে ধরে মৃদু স্বরে বলে, মায়ের বাটফ্লাওয়ার, তোমার কি হয়েছে? তুমি কি সিক? মায়েরা ইরফানের থেকে নিজেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরা সাদা হিসেবে রক্তে ছিটে পড়ে দেখে ভীতস্বর, হোয়াট হ্যাপেন বাটফ্লাওয়ার, আর ইউ ওকে? কথাটা বলতে ইরফানের দৃষ্টি আটকা হয় কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে। না মুহূর্তে চোয়াল শক্ত হয়ে যায়। মায়েরা কোনো রকমে বলে, না না আমি ঠিক আছে, আমি তো। মায়েরা কথা বলার মাঝে ইরফান নাসিমের উদ্দেশ্যে চিৎকার করে, এখানে তুই কী করছিস? মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। সে তার বলা কথাটুকু শেষ করতে পারে না। নাসিম ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান আমি? ইরফান চিপে চিপে বলে, তোকে আমি খুন করব নাসিম। নাসিম ঢোক গেল। মায়েরা একবার ইরফানের দিকে, আরেকবার নাসিমের দিকে। ইরফান মায়েরার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টিকে ভয় পায়। ইরফান মায়েরার হাত শক্ত করে ধরল। মায়েরার হাতে ব্যথা পায়। বা হাতে ইরফানের হাত ছাড়াতে চায়, তবে পারে না। ইরফান হাতের বাঁধন আরও শক্তগুলো দ্রুত পায়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। মায়েরা ইরফানের পায়ের সাথে তাল মেলাতে পারে না। পিছন থেকে নাসিম অসহায় চোখে তাকায়। সে জানতো মায়েরা তার ফোন থেকে ইরফানকে কল করে। ইরফান তাকে যাই বলুক, মায়েরা রেগে কি না বলবে। ইরফানের রাগ মায়েরার জন্য তার ভয় লাগে। প্রথম প্রথম মায়েরাকেও কত মারত, আজ আবার মারবে না তো? তার জন্য বারবিডলকে আবার মারবে। নাসিম যখন, ইরফান ওকে কিছু বলিস না, আমি। ইরফান সাথে সাথে পিছু ফিরে ভস্য চোখে তাকায় নাসিমের দিকে। ইরফানের দৃষ্টিতে নাসিম থেমে যায়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত করে বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিস না নাসিম। নাসিম মাথা নিচু করে নেয়। মায়েরাকে কিছু বুঝতে পারছে না, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরফান মায়ের হাত টেনে এগিয়ে গিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। নাসিমের দৃষ্টি অসহ্য। ইরফান মায়েরাকে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে মায়েরার দিকে তাকায়, মিনমিন করে বলে, আপনার কি হয়েছে? ইরফান ডান হাতে তুলে মায়েরা গাল চেপে ধরতে আলগা করে ফেলে হাত। দাঁতে দাঁত চেপে, ইউনো বাটফ্লাওয়ার, আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি খুন করে ফেলি, বাট আই কান বিকজ ইউ আর মাই। ইরফান বলার আগে মায়েরা বলে ওঠে, হার্ট। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আপনি রাগ করছেন কেন শিশলা? ইরফান মৃদু স্বরে বলে, গাড়িতে বসো। মায়েরা ঢোক গিলে বসেন। আপনাদের দুই বন্ধুর মধ্যে কি
আমাকে নিয়ে ঝামেলা? ইরফান শক্ত করে থাপ্পড় খেতে চাইছো? রাগিও না আমাকে, ফার্স্ট বসো। মায়েরা এসব ভাবনা রেখে বলে, আপনি? ইরফান মায়েরাকে ঠেলে সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ি দরজা বন্ধ করে লাগিয়ে ড্রাইভিং সিটে বসে যায়। মায়েরা সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা দ্রুত ইরফানের দিকে এগিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছেন সেজেলা? যাবেন না, আমার কথা একটু শুনুন। ইরফান চোয়াল শক্ত করে নেয়, গাড়ির ব্রেক বসে, বা হাতে মায়েরাকে টেনে কোলে বসায়। মায়েরার মুখ চেপে ধরে রেগে বলে, আবার ওখানে যাবি? এই, তোরা আমার মাথা ঠান্ডা রাখতে দিবি না বলে মিশনে নেমেছিস? মায়েরা তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান শক্ত চোখে তাকিয়েছে মায়েরার দিকে। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। প্রণয়ের অমল কাব্য, পর্ব 25। পুরো গল্পটা প্লেলিস্টে, আর একটা পর্ব দিব, তাতে গল্পটা শেষ হয়ে যাবে। এরপর একটা নতুন গল্প শুরু করব, আশা করি ভালো লাগবে সবার।